আচ্ছা বল, আগের দিনের পড়ানো থেকে তোদের কোনো প্রশ্ন বা কিছু আছে কিনা? আমি তোদের হোমওয়ার্কটা এখনো চেক করতে পারিনি, হোমওয়ার্ক দুটো চেক করে দেবো একেবারে। আহ, বল বল, কেমিক্যাল কাইনেটিক্স। আমি আমি ওই পাঁচেরটা পাঠিয়ে দিয়েছি, ছয়েরটা আমার এখনো আপলোড করা হয়নি, ঠিক আছে। একটা ওটা আমি আপলোড আধা করে করে। দিস, কারণ ওই হুম দুটোতে হুম হুম এমন প্রশ্ন আছে যেগুলো বেশিরভাগ পরীক্ষায় দিয়েছে, তোদের পরীক্ষা দিয়েছে এবং দিচ্ছে। ঠিক আছে। হুম। আহ, সেইটা একটুখানি দেখতে হবে। উম, তাহলে তোদের কোনো প্রবলেম নেই নাকি? না, আমার নেই। তানিশা? না। আচ্ছা, আমি একটুখানি দেখিয়ে দিই, কারণ ওখানে এনাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে খুব একটা আলোচনা করার সুযোগ হবে না এক্ষেত্রে। উম, এটাই মোস্ট লাইকলি যে কি ধরনের প্রশ্ন মোটামুটি দিচ্ছে। বাংলা থেকে যদি যাই আমি, এই প্রশ্নটা আহ, আমার হোমওয়ার্কে দেওয়া আছে, দেখবি যে 1 গ্রাম CO2 গ্যাসের 27 ডিগ্রি উষ্ণতায় গতিশক্তির মান নির্ণয় করো। ঠিক আছে, কিভাবে করবি এটা একটু বল। আকাশ বল দেখি। 1 গ্রাম CO2। মানে গতিশক্তি যখন বলেছে তখন তাহলে মানে খুব ওই হুম ইকুয়াল টু, হুম ইকুয়ালস টু। মানে মানে ওই সূত্র ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, ওই সূত্রটা দিয়ে করতে হবে কি? কিন্তু হাফ এম স্কোয়ার ভিটা করতে পারবি না। নাকি পি না, নাকি পিই, ওইটা ওইটা দিয়ে করতে হবে? তুই বল কোনটা দিয়ে করতে হবে। আদর্শ গ্যাসে গতিশক্তির কি ফর্মুলা আমরা বার করেছিলাম আমরা? হ্যাঁ মানে ইকুয়াল টু, আরে 3/2 এনআরটি ছিল নাকি? 3/2 কেভিটি ছিল হ্যাঁ ফর হ্যাঁ, থ্রি ওয়ান বাই টু। ওয়াট। হ্যাঁ, ওখান থেকে এনআরটি তো করেছি, এনআরটি তে ট্রান্সফার করেছিলাম তো আমরা নাকি? হ্যাঁ, তাহলে যদি মানে 1 মোলের জন্য করতে চাস, তাহলে এটা কি হয়ে যাবে আচ্ছা, এখানে আমাকে প্রথমত এককগুলো করতে হবে, যে তাপমাত্রাটা আমাকে কেলভিনে নিতে হবে, ওই সেটা দুশো ঠিক আছে। তিয়াত্তর যোগ আচ্ছা, করে। এই 3/2 কেভিটিটাই এটা একটা মলিকিউলের জন্য যদি হয়, তাহলে 1 মোলের জন্য কি হবে? হ্যাঁ, এক মোলে মানে আমাকে কতগুলো? ভর বাই ওই মানে মোলটা বার করতে হবে আমাকে, ভর বাই ওই, আরে মলিকুলার ওয়েটটা দিয়ে, হ্যাঁ মলিকুলার ওয়েটটা দিয়ে। আস্তে হুম। আস্তে আস্তে আস্তে, আমি বলতে চাইছি যে এখানে যদি একটা মলিকিউলের জন্য গড় গতিশক্তি 3/2 কেভিটি হয়, তাহলে 1 মোলের জন্য গড় গতিশক্তি কত হবে? কি করে বার করবো? জাস্ট মানে গুণ করে দিলেই হয়ে যাবে, একটার জন্য অত, অ্যাভোগাড্রো সংখ্যার জন্য অতটা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার জন্য এটা হবে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? Na গুণ কেবি করলে কি হয়? আর হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ। 3/2 RT। তাহলে এটা 1 মোলের জন্য, কিন্তু এখানে কি চেয়েছে 1 গ্রামের জন্য। তাহলে এক হুম গ্রাম মানে কত মোল সেখান থেকে বার করলেই বুঝতে পারবি যে 1 গ্রাম মানে অত মোল। 1 মোলের জন্য এটা হয়, তাহলে হুম অত মোলের হুম জন্য কত হুম হবে? বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? হুম হুম হুম। তানিশা, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে এটা হয়ে গেল, এটা আমাদের করার মধ্যে পড়েছে। আচ্ছা, আর কি আছে এখানে? এইটা পর, তানিশা পর দেখি। একটি গ্যাসের ক্ষেত্রে T1 এবং T2 তাপমাত্রার বেগ বন্টন লেখো, মানে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভ হুম। দুটির কিরূপ পরিবর্তন হয়। ও বেগ তো ওটা বন্টনের ডান মানে? দিকে। হুম হুম বল বল। হ্যাঁ মানে ওই এটা কার্ভটা এটা যদি এরকম হয়, তাহলে এবার মানে এখানে যখন কিছু বলে দেবে না তখন 3D ধরে নিবি, ঠিক আছে? তো 3D কেসে এই কার্ভটা কিরকম হয় দেখতে? তো T2টা হচ্ছে মানে ডান দিকে একটু সরে যায় মানে কি বলবো? এবং একটু ফ্ল্যাটেন হবে। তাহলে T1টা যদি এইটা হয়, T2টা হ্যাঁ। হবে এইটা। ঠিক আছে, এটা যদি টি হুম। ওয়ান এটা টি T2 ওয়ানটা হবে, একটু বাদিকে থেকে থাকবে এবং একটু বেশি উঁচু হবে। উঁচু হবে, আর দ্যাটস অল। ঠিক আছে, কিন্তু এটা ভালো করে হুম দেখাবি হুম যে এখানে মনে করে ওই ফাংশনটা ছিল C² ছিল একটা, আর e⁻MC²/2 কেভিটি ছিল, আর হুম হুম সামনে হুম অনেকগুলো কনস্ট্যান্ট ছিল স্টেটে। তাই জন্য এটা এরকম ঘেসে উঠবে, দেখিয়েছিলাম যে এই C² টার্মটার জন্য এটা এরকম ঘেসে উঠবে, এক্স অ্যাক্সিস ঘেসে উঠবে। ঠিক আছে, তারপর এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এই পার্টটার জন্য এক্সপোনেনশিয়ালি ডিকে করবে।
তাহলে ফিচার গুলো খেয়াল রাখবি একটুখানি। তাহলে এটা হয়ে গেল, এটা আমরা করেছি, দুজনেই বুঝতে পেরেছিস? হুম হুম। হুম। আচ্ছা, আর কি আছে এখানে? আহ হুম, এইটাও দেওয়া আছে। এটা তো সিম্পল, এদের মধ্যে সম্পর্ক কি সেগুলো সব বলে দিয়েছি। আকাশ পর দিকে প্রশ্নটা পর, জব পর। কোনটা, দুয়ের খ? হুম হুম গড় গতিবেগ সর্বোচ্চ সম্ভাব্য এবং গড় বর্গ বেগের বর্গমূল হুম। আহ, নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করে সংজ্ঞা এবং গাণিতিক ফর্মুলা লেখো, তাদের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে বল, গড় গতিবেগ মানে কোনটা, আমরা যেটা করেছি তার মধ্যে কোনটা? বেসিক্যালি অ্যাভারেজ স্পিড, ঠিক আছে। সর্বোচ্চ মানে সম্ভাব্য মানে কোনটা? আচ্ছা। হুম। মানে যদি সিএমপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। ওই সর্বোচ্চ রুট ওভার টু সর্বোচ্চ আর টি বাই সম্ভাব্য। এম, হ্যাঁ। হুম হুম, আচ্ছা দাঁড়া, আমরা একটা কাজ করি, আমরা ইংলিশের প্রশ্নটাই যাই, সেটা দিয়ে আমাদের বুঝতে বোধহয় সুবিধা হবে, কারণ তোদের ওটাতে উভয়ই পড়ানো হয়েছে। এবার এবার দেখ, এখানে বুঝতে পারবি। আচ্ছা, এখানে যখনই ভেলোসিটি বলবে না, মানে যদি স্পেসিফিক্যালি মেনশন না করে দেয়, ধরবি ওটাই স্পিড বলতে চাই, ঠিক আছে, আমরা যেটাকে স্পিড বলে পড়েছি, কারণ অনেক সময় প্রশ্ন এরকম করে ভেলোসিটি বলে দেয়, বাট মিন করে স্পিড। তাহলে এবার পর, অ্যাভারেজ ভেলোসিটি মানে বেসিক্যালি এইটা বলতে চাইছে, মোস্ট প্রবাবল ভেলোসিটি যেটা সিএমপি, ঠিক আছে। আর হুম। রুট মিন স্কোয়ার ভেলোসিটি, হুম রুট মিন স্কোয়ার ভেলোসিটিকে বলে বর্গবেগের বর্গমূল, আরে। তাহলে হ্যাঁ। সিআরএম। এই হুম। দুটো ডেফিনেশন চেয়েছে, তো ডেফিনেশন দিতে পারবি, ঠিক আছে। আহ, হুম করিয়ে দিয়েছে আমরা যে বেসিক্যালি বর্গ মানে অ্যাভারেজ গতিবেগ কি হয়, বেসিক্যালি যেটা হচ্ছে তো গতিবেগের অ্যাভারেজ, বেসিক্যালি এইটা ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি, ঠিক আছে। সিএমপি কোনটা, যেখানে পিসিটা ম্যাক্সিমাম, মানে সেই সিটা যেখানে পিসিটা ম্যাক্সিমাম, ঠিক আছে। আর সিআরএমএস কোনটা হয়, হুম। সি স্কোয়ারের অ্যাভারেজ নিতে হয় তার রুট ওভার নিতে গড়ের, হয়, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। হুম ডেফিনিশন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করে দিতে পারবি, রিলেশন অ্যামং দেম ওখানে বলেছি, থ্রি ডিতে জানিস এটা কত হয়, এটা হয় এইটা টি বাই পাই এম। সিএমপি কত হুম। হয়, এটা তো রুট মনে হয় ওভার। আমরা বারো করেছিলাম, কি জানি এটা ছিল, রুট হ্যাঁ ওভার হ্যাঁ হ্যাঁ থ্রি হ্যাঁ ইস হ্যাঁ টু টু ইস টু এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বার করেছিলাম। আচ্ছা, আর দিয়ে লিখলে ক্যাপিটাল এম লিখতে হবে। আর সিআরএমএস কত হয়, থ্রি আর টি বাই এম। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক হুম সেটা আমরা দেখিয়েছি, কোনটা বড় কোনটা ছোট সেটা দেখিয়ে দিবি, ঠিক আছে, রিলেশনশিপ অ্যামং দেম বলতে। তাহলে বোঝা হুম। গেছে কিভাবে করতে হুম হবে। হুম হুম হুম। হুম। হুম হুম। হুম, ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, তারপরে আর কি কোয়েশ্চেন আছে? তোরা অসুবিধা বোধ হলে ইংলিশ কোয়েশ্চেনটা রেফার করবি সব সময়, কারণ আমরা ইংলিশে যেহেতু বেশিরভাগটা জোর দিয়েছি। আচ্ছা, আর হুম। কি আছে এখানে? আচ্ছা, এখানে ইংলিশ কোয়েশ্চেনটাতে মার্কটা করে দিই আমি তাহলে। কাইনেটিক এনার্জি অফ 1 গ্রাম, আর এইটা, তার সাথে এইটা, আর কি আছে এখানে? হ্যাঁ, এটা পর, তানিশা পর। Write down the mathematical form of Maxwell's kinetic energy distribution in three dimension at a particular temperature, explaining all the terms and represent it graphically. হুম, তাহলে কি চেয়েছে বল, সহজ করে বল। Energy distribution in three-dimensional particular temperature. ওই তো মানে ম্যাক্সওয়েলের কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনের ম্যাথমেটিক ফর্মটা। হ্যাঁ, তাহলে আর হচ্ছে পিই চেয়েছে, যেটা মানে পিই রাদার, এটা চেয়েছে। এটা কিরকম ছিল মনে আছে কি? সামনে ওই কিছু টু কনস্ট্যান্ট ছিল। পাই, হ্যাঁ, বল বল। মানে এটা মনে আছে যে 2 পাই 1 বাই কেবিটি এরকম কিছু ছিল। না না না, সূত্রটা পুরো মনে নেই। ই টু দি পাওয়ার হাফ ছিল, ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেভিটি ছিল। আরে কপাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। দাঁড়া, একটা মিনিট দাঁড়া, আমার একটা ছোট্ট ফোন আসছে। আহ, আচ্ছা, আমি কেটে দিচ্ছি বলতো। স্ক্রিন দেখতে পাচ্ছিস তো আমার? হ্যাঁ। হুম হ্যাঁ, এটা কোত্থেকে আমরা ডিরাইভ করেছিলাম, এটা বেসিক্যালি থ্রি ডাইমেনশন স্পিড ডিস্ট্রিবিউশন থেকে ডিরাইভ করেছিলাম। যেটা এখানে কিছু ছিল, এখানে একটা সি স্কোয়ার ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেভিটি ছিল, ডিসি ছিল, ঠিক আছে। পিসি ডিসি, তাদের পিসি ডিসি এটা ছিল। এবার এখান থেকে আমরা কি করেছিলাম, যে প্রথম কথা এইটাকে, এই হাফ এম সি স্কোয়ারটাকে
হাফ এমসি স্কোয়ারটাকে ই লিখেছিলাম, তাই জন্য ই বাই কেভিটি এসেছিল এখানে একটা। আর এই যে সি স্কোয়ার ডিসি, এই এখানে আমি কি করেছিলাম, আচ্ছা আমি এখান থেকে করেছিলাম প্রথমে পিসি ডিসি ইকুয়ালস টু পিইডি হবে। কারণ হুম। যে মলিকিউল গুলো সি তে আছে, সি ভেলোসিটি সি স্পিডে আছে সেগুলো, একই এনার্জিতে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেখান থেকে আমি কি করেছিলাম যে আমি জানি ই ইকুয়ালস টু হাফ এম সি স্কোয়ার, আমাকে ডিসির সাথে ডি সম্পর্কটা বার করতে হতো। তাহলে ডি কি হতো, এম সি ডিসি, ঠিক আছে। তাহলে ডিসি এখান থেকে কি আসছিল, ডিই বাই এম সি। তো এখানে আমাকে সি এর জায়গায় ওটা বসাতে হচ্ছিল। তাহলে ই ইকুয়ালস টু যদি হাফ এম সি স্কোয়ার হয়, তাহলে সি ইকুয়ালস টু কি হয়ে যাবে, সেখান থেকে বসিয়ে দেবো এম, সি ইকুয়ালস টু হয়ে যাবে টু রুট ওভার টু ই বাই এম। মনে পড়ছে না, মনে পড়ছে হুম না? হুম হুম মানে থ্রি ডাইমেনশন স্পিড ডিস্ট্রিবিউশন মনে রাখবি, আর কিভাবে ডিরাইভ করেছি ওটা মনে রাখবি, তাহলেই ওটা চলে আসবে আপনার, ঠিক আছে। আমি এটাই বলতে চাইছি, একটা মনে রাখলেই হবে। থ্রি ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশনটা অবশ্যই মনে রাখবি, ঠিক আছে। ওটা ওটা ফর্মটা মনে রাখবি। ওটা কি ছিল যদি আমি মনে করার চেষ্টা করি, কি ছিল এখানে, কনস্ট্যান্টটা সমস্ত ধরে নিয়ে এম বাই টু পাই কেভিটি হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ছিল, যেটা ডাইমেনশন উপরে থাকে ভাগ দুই থাকে। আর এখানে একটা ফোর পাই সি স্কোয়ার ছিল। এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশনের ফর্ম, ঠিক আছে। তো এখান থেকে ডিরাইভ করে আমরা এটা করিয়েছি, দেখবি কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা আমরা করিয়েছি পুরো হাতে ধরে। তাহলে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা কিরকম আসছিল, এখানে একটা, আচ্ছা, পাশে লিখি কত একটা, এখানে একটা, আমি কনস্ট্যান্ট এখানে ভুলে যাচ্ছি আপাতত, ওটা ক্যালকুলেট করে দেখলেই বোঝা যাবে। এমটা ছিল না, এমটা ছিল না, সেটা আমরা স্পেসিফিক্যালি বলেছিলাম। যেটা আসছিল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার হাফ আসছিল, আর এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস কেভিটি আসছিল। এবার বলেছে যে এখানে বিভিন্ন টার্ম কি রিপ্রেজেন্ট করছে, এখানে একটা কনস্ট্যান্ট, কিছু একটা কনস্ট্যান্ট আসছিল সামনে, যেটা নর্মালাইজিং কনস্ট্যান্ট, বেসিক্যালি নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এবার কি বলেছে যে এক্সপ্লেইনিং অল দ্য টার্মস, তাহলে এখানে কি কি থাকবে দেখাবি। এখানে টিটা কি রিপ্রেজেন্ট করছে, ইটা কি রিপ্রেজেন্ট করছে, এখানে আর কিছু থাকবে, টি এই থাকবে মূলত, আর কি থাকবে, আর কিছু থাকবে না। আর গ্রাফিক্যালি কিভাবে দেখাতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি, আমরা এরকম দেখিয়েছিলাম যে এটা এই রকম হয়ে নামে, কারণ এখানে ই টু দি পাওয়ার হাফ আছে বলে এটা ওয়াই অ্যাক্সিস ঘেসে উঠবে, দেন পড়বে। হুম হুম। কি জানিস, মনে পড়ছে তো? এটা হ্যাঁ। দুটো গ্রাফ হবে মানে একই গ্রাফের মধ্যে। হুম। হুম, না একটাই একটাই টেম্পারেচার দেয়, একটাই দেখাতে বলে, এখানে দুটো টেম্পারেচার দেখাতে বলে। আচ্ছা আচ্ছা দাদা। ডিরেক্টলি দেখাবি, ঠিক আছে। বেশ, পরেরটাই যাই। প্রশ্ন সহজে আসে, আমরা তার থেকে কঠিন লেভেলের হোমওয়ার্ক সলভ করেছি, ফলে আশা করি প্রশ্নগুলো উত্তর করতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এটা হয়েছে, এই এইটাতে বোধহয় আর কিছু নেই। আচ্ছা, এই যে, পরেরটা পর আকাশ পর। আচ্ছা, বি ক্যালকুলেট দ্য নাম্বার অফ collisions per cc of hydrogen gas at NTP. সিসি মানে কিউবিক সেন্টিমিটার, Collision মানে diameter. সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আচ্ছা। পার সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাসে নাম্বার অফ কলিশন, এখানে পার সেকেন্ড বলেনি, কিন্তু এখানে পার সেকেন্ডই ধরে নিতে হবে। এনটিপি তে কতগুলো কলিশন হচ্ছে, তাহলে সেটার ফর্মুলাটা আমরা বার করেছিলাম, মনে কর Z11, সেটা এরকম করে আমরা বার করেছিলাম। হুম। আমি এক্স্যাক্টলি ফর্মুলাটা ভুলে যাচ্ছি এখন, কিন্তু এখানে একটা ফর্মুলা ছিল এরকম, মনে আছে আমরা আমরা প্রথমে একটা মলিকুলের জন্য কতগুলো কলিশন হচ্ছে সেটা বার করেছিলাম, সেটা কিছু একটা এসেছিল, ঠিক আছে। তারপরে ধরেছিলাম যে, 1/√2 আমি ওই যে আগে যেটা বলছিলাম না, ওটা ওটা হ্যাঁ ওটা এখানে হবে। ওয়ান হ্যাঁ, বাই রুট ওভার টু পাই ওটা এটা হবে, হ্যাঁ। সেখান থেকে আমরা বার করেছিলাম যে এক মানে একক আয়তনে কতগুলো কলিশন হচ্ছে তাহলে প্রতি সেকেন্ডে, ঠিক আছে, সেটা বার করেছিলাম কিছু একটা। সেখানে দেখবি ওই হুম ডায়ামিটারের স্কোয়ার ছিল, কিছু একটা ছিল এখানে, আর প্রেশার টেম্পারেচার ছিল, ঠিক আছে। মনে পড়ছে তানিশা? হুম। হুম। তাহলে ওই ফর্মুলাটা জেড বসিয়ে ওয়ান দিবি তো সিম্পল। রুট হুম, বল। √2 পাই ডি স্কোয়ার সি অ্যাভারেজ আর এন 1/√2 পাই ডি স্কোয়ার, এরকম কিছু ছিল, হুম বল। আর কি ছিল? সি অ্যাভারেজ, এটা 1/, না 1/, ছিল না? না 1/, তো জেড ছিল। হ্যাঁ, আচ্ছা, লজিকটা কি ছিল আমাদের? লজিকটা ছিল যে নাম্বার অফ কলিশনের লজিকটা ছিল আমার, যে এই সেই মনে আছে যে এই এক সেকেন্ডে বেসিক্যালি এতটা দূরত্ব যাচ্ছে, আর এই ডায়ামিটারটা এটা ছিল হচ্ছে তোর 2D, তার মানে এইটা ছিল হচ্ছে ডি।
তাহলে এটার ভলিউম কত ছিল? এটার ভলিউম হচ্ছিল আমাদের পাই ডি স্কোয়ার সি অ্যাভারেজ। এটাকে আমরা রুট টু দিয়ে ভাগ করেছিলাম, কারণ সরি রুট টু দিয়ে গুণ করেছিলাম। তার কারণ হচ্ছে যে অ্যাভারেজ সরি রিলেটিভ ভেলোসিটি নিতে হতো, সেখান থেকে আমরা দেখেছিলাম যে রুট টু আসবে একটা অ্যাভারেজ। আর এন টিলটা এরকম ছিল যে এই ভলিউমের মধ্যে কতগুলো মলিকিউল আছে না, একক হুম আয়তনে যদি এন টিলটা থাকে তাহলে এই ভলিউমের মধ্যে এইটা ভলিউম গুণ নাম্বার অফ মলিকিউল, তাহলে এতগুলো কলিশন হবে। আর জেড ওয়ান ওয়ান ছিল মানে টোটাল কতগুলো কলিশন হচ্ছে, এটা তো একটা মলিকিউলের জন্য, একটা মলিকিউলের পার সেকেন্ডে এতগুলো কলিশন হচ্ছে। আর টোটাল কতগুলো কলিশন হচ্ছে সেটা আমাদের বার করতে কি করেছিলাম, যে হাফ 1/2 Z1। হবে, হ্যাঁ। হ্যাঁ, এটা হাফ কেন হচ্ছে, কারণ প্রতিটা কলিশনকে আমরা দুবার কাউন্ট করে ফেলবো নইলে। হুম তাহলে এখান থেকে ফর্মুলাটা বসিয়ে দিলে হয়ে যাবে। এবার এখানে সি এভারেজের ফর্মুলাটা আমরা বসে দেবো। সি এভারেজটা কি ফর্মুলা ছিল? রুট ওভার 8RT/5m। বুঝে গেছে? তাহলে হাইড্রোজেন গ্যাস বলেছে, তাহলে এম কি হবে এখানে? 2 × 10⁻³ বা গ্রাম, যা খুশি বসাবি। এককগুলো একটু দেখে নিবি, ঠিক আছে? এককগুলো একটু দেখে নিবি যে এককগুলো ম্যাচ করছে কিনা পরপর। ঠিক আছে? এনটিপি মানে কি বলেছে, টেম্পারেচার কত হবে এনটিপিতে? 273 কেলভিন। 273 কেলভিন। প্রেশার কি হবে? 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এক এককগুলো দেখে নিবি, হ্যাঁ second। তাহলে হয়ে যাবে। তাহলে সিম্পল হুম ফর্মুলা দিয়ে এটা হয়ে যাবে। আকাশ বুঝতে পারছিস না বুঝতে পারিস নি? হুম হুম এটা ফর্মুলাটা দেখে নিবি, এই ধরনের কলিশনের অঙ্ক খুব দিচ্ছে, মানে দেয় জেনারেলি। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আর এখানে কি আছে দেখ, আরেকটা অঙ্ক, খুবই সিম্পল সিম্পল অঙ্ক। পড় তানিশা, পড়। At what temperature would ethane molecule have the same root mean square velocity as methane molecule at 27 degrees Celsius? At what তাহলে বলেছে কোন টেম্পারেচারে ইথেন মলিকিউলের রুট মিন স্কয়ার ভেলোসিটি তত হবে যতটা মিথেন মলিকিউলের 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি করে করবি বল? সিআরএমএস এর ফর্মুলাটা বল, রুট মিন স্কয়ার ভেলোসিটি বলেছে, তাহলে সিআরএমএস এর ফর্মুলাটা কি হবে? হ্যাঁ, তো √3RT/m। 3RT/m। তাহলে এবার এম বলেছে এম হুম, তাহলে মিথেন মলিকিউলের জন্য আহ আচ্ছা, ইথেন আর মিথেনের মধ্যে কি পাল্টা এখানে দুটো কেসে? আচ্ছা তানিশা বল কিভাবে করবি, বল একটু বল। এখানে টেম্পারেচার আর হচ্ছে সেটা দিয়ে, না হ্যাঁ টেম্পারেচারটা শুধু দিয়েছে, আর হ্যাঁ, হচ্ছে ইসের টেম্পারেচারটা বার করতে দিয়েছে ইথেনের, তাই তো? হ্যাঁ, তাহলে টেম্পারেচার আর হ্যাঁ তো মাসটা ভ্যারি করছে, ঠিক আছে? বুঝতে পারছিস? হ্যাঁ মলিকুলার, আমরা মলিকুল মানে এম জানি। হুম, তাহলে এম ইথেন কি তো আছে বল, এম ইথেন কি হবে? এম ইথেন হবে হচ্ছে C2H6, মানে হচ্ছে 2 to 8 30 12 × 24 আর 6 30, আর 30 30 হ্যাঁ। গ্রাম পার মোল। আর এম CH4 হচ্ছে 16, 12 + 4 16। 16 গ্রাম পার মোল। ঠিক আছে, হুম আর টেম্পারেচার অফ মিথেন কত বলে দিয়েছে? টি মিথেন 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। 300 কেলভিন। আর টি ইথেন আমরা জানি না, ওটা বার করতে বলেছে। হুম ঠিক আছে, তো এখানে হ্যাঁ, এবার তো কি করবি বল তাহলে? এটা তো হ্যাঁ, এখানে CRMS ইকুয়ালস টু √CRT/m, তাহলে হচ্ছে না, টি কি বলে বাই দিয়েছে, মানে দুটোকে দুটোকে সেম হতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, আমি হ্যাঁ লিখবো হ্যাঁ হ্যাঁ, সমান সিআরএম করে দেবো, আমরা সমান টি করে দেবো। টি টি ইথেন বাই এম ইথেন হুম 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 মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে ইকুয়ালস টু। তাহলে আগে এভাবে লিখি, সিআরএমএস ইথেন ইকুয়ালস টু সিআরএমএস মিথেন। ঠিক আছে, তাহলে হুম এবার √3RT ইথেন বাই এম ইথেন ইকুয়ালস টু সমান √3RT মিথেন বাই এম মিথেন। ঠিক আছে, তো এখানে বসাবো আমি, এখানে √3R মানে রুটটা উঠে যাবে দুপাশ থেকে, 3R কেটে হ্যাঁ যাবে। টি ইথেনটা হ্যাঁ আমাকে বার করতে হবে। এম ইথেন হ্যাঁ জানি, টি মিথেন জানি, হুম এম মিথেন জানি, তা করে নিতে পারবো এখান থেকে। হুম আবার বুঝতে হুম পেরেছিস? হুম 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 তাহলে এই ধরনের অঙ্কগুলো ক্ষেত্রে আমার কিন্তু রুট মিন স্কয়ার ভেলোসিটি বার করতে হবে না। ঠিক আছে, মানে ওভাবে করা যায়, কিন্তু ওভাবে অঙ্কটা লেন্দি হবে, যে আমি মিথেনের 27 ডিগ্রিতে রুট মিন স্কয়ার ভেলোসিটি বার করে নিলাম, তারপর ইথেনের কোন টেম্পারেচারে সেটা হয় সেটা করলাম, ওভাবে করলে অঙ্কটা বড় হবে। ঠিক আছে, সেটা করার দরকার নেই।
আমি এখানে কোনো রুট মিন স্কয়ার ভেলোসিটি বার করছি না, কিন্তু আমি জাস্ট ফর্মুলাটা ইউজ করছি, করে ডিরেক্টলি কোন টেম্পারেচারে ওইটা হবে সেটা বার করে নিচ্ছি। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হুম হুম। হুম। দেখ আকাশ, বুঝতে না পারলে বল, কিন্তু আমার তোকে নিয়ে তুই এই হচ্ছে, তুই বুঝতে পেরেছিস তো সত্যি? না না, পেরেছি পেরেছি। হুম, বেশ, তাহলে হয়ে গেল, এটা সিম্পল অঙ্ক। আর কি আছে এখানে? আহ, আর এখানে কিছু নেই, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এই প্রশ্নটা দেখি এবার। মানে মানে কত নাম্বার আছে? নম্বর, নম্বর তো দাঁড়া, 4। মানে প্রথমে তো অনেকগুলো অর আছে, ধর প্রথমে যেটা 2 নম্বরের 10টা প্রশ্ন থাকে, ওখানে অ্যারাউন্ড দুটো প্রশ্ন দুই এখান দুই থেকে থাকে। চার 2 2 4, হুম ঠিক আছে। তারপরে যেটা অর আছে সেখানে একটা দিক দিয়ে রিয়েল গ্যাস থেকে থাকে, একটা ইয়ে থেকে থাকে, মানে 5 নম্বর ওখানে থাকে, ঠিক আছে। হুম তাহলে হলো। পাঁচ, আর তারপরে 9। মেলানো ঝোলানো থাকে, ঠিক আছে। তারপরে 5 নম্বরের প্রশ্নগুলোতে, সরি 10 নম্বরের প্রশ্নগুলোতে মেলানো ঝোলানো থাকে, ঠিক আছে। জেনারেলি 6 নম্বর, হুম হুম 8 নম্বর, 6 থেকে 8 নম্বর থাকে। এখানে কত নম্বর ছিল দেখ, 3 নম্বর, সরি 4 নম্বর 13 নাম্বার ছিল। থাকবে, 13 নাম্বার। হ্যাঁ, 4, আর এখানে বোধ হয় 3, 7, 7 আর 4 11। তাহলে 11 এখানে আছে, ওখানে 5, হুম 16, 16 আর 4 20 নম্বর bonus, ঠিক আছে। ঠিক। সব আমাদের করা। আচ্ছা, এখানে কি আছে দেখি। আচ্ছা, ইংলিশ প্রশ্ন পড়বো না বাংলাটা পড়বো, কোনটা পড়লে সুবিধা হবে তোদের? ইংলিশ, মানে আকাশ, তাই তো নাকি? বাংলায় কিরকম একটা লেখা আছে। পড়ো পড়ো, ইংলিশ পড়ো। হ্যাঁ, তাহলে এই এই প্রশ্ন পড়ো, আকাশ পড়। Calculate the RMS speed of molecules of hydrogen gas at 300 K using three-dimensional Maxwell distribution of molecular speed. তাহলে 3 ডাইমেনশনে আরএমএস স্পিড কি, ফর্মুলা কি ছিল, সিআরএমএস কি ছিল? আর V, ওই তো রুট ওভার থ্রি টি বাই এম না নাকি? 3 তাহলে মিটে গেল তো। হ্যাঁ সিআরএমএস সবসময় থাকবি এইখানেই, ডাইমেনশনটা থাকে। 3RT/m হবে 3 ডাইমেনশনে, 2RT/m হবে 2 ডাইমেনশনে, RT/m হবে 1 ডাইমেনশন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ ওখানে বেসিক্যালি ওটা হাফ এমভি স্কোয়ারের সাথে রিলেটেড। কারণ 1 ডাইমেনশনে হাফ কেভিটি হয়, 2 ডাইমেনশনে জাস্ট কেভিটি হয়, 3 ডাইমেনশনে 3/2 কেভিটি হয়, এখান থেকে ওটা আসে, ঠিক আছে। যাই হোক, তাহলে এখান থেকে টেম্পারেচার বলেছি 300 কেলভিন। হাইড্রোজেনের মাস, মলিকুলার মাস বসাবি, যেটা বেসিক্যালি হবে তোর কত, 200 × 10⁻³ কেজি। এখানে এককটা খেয়াল রাখতে হবে, সবকটা এসআই তে বসালে এসআই তে বসাতে হবে, ঠিক আছে। বসালে এখানে আরএমএস স্পিড পেয়ে যাবি। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হুম। হুম হুম তাহলে এটা খেয়াল রাখবি, কিন্তু এখানে যদি এই ফর্মুলাটা RT/ক্যাপিটাল এম বসাতে পারিস, অথবা কেবিটি বাই স্মল এম বসাতে পারিস। RT/, বসালেই সুবিধা হয়, কারণ এককগুলোর সাথে আমরা পরিচিত, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে সিঙ্গেল মলিকুলার মাস, আর এটা হচ্ছে মোলার মাস। আর থাকলে নিচে মোলার মাস হবে, কেবি থাকলে নিচে একটা মলিকুলার মাস হবে শুধুমাত্র। এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবি। মিটে গেল, তাহলে এটা হয়ে গেল। আর কি আছে এখানে দেখা যাক। জি নাম্বারটা mean হুম, free path. পর পর। Define mean free path of gas molecules. How does the mean free path depend on temperature and pressure? তাহলে ডিফাইন মিন ফ্রি পাথ কি হবে, মিন ফ্রি পাথের ডেফিনিশন কি? গড় মুক্ত পথ কি ছিল, মানে মানে সহজ ভাষাতেই বল। মিন ফ্রি পাথ ছিল হচ্ছে ওই তো, মানে একটা অণুর ওই মানে পরপর দুটো সংঘর্ষ, কলিশনের মধ্যেকার ওই যে মানে সেটা থাকে, সেটা মানে কি? যেই ডিস্টেন্সটা অতিক্রম করে হ্যাঁ, হ্যাঁ, তার, তাকে তো মিন ফ্রি পাথ বলে। না না, মিন বলেছে, মানে ওটাকে ফ্রি পাথ বলে। ওই মিন গড় মানে গড় অ্যাভারেজ গড়, করতে হবে। গড়। তাহলে অ্যাভারেজ। একটা গ্যাস অণু দুটো সংঘর্ষের মাঝখানে গড়ে যত দূরত্ব অতিক্রম করে সেটাকে মিন ফ্রি হুম পাথ, ঠিক আছে। আর কিভাবে প্রেশার টেম্পারেচার ডিপেন্ড করে এটা দেখিয়েছি আমরা। এটা আমরা ওখানেই দেখিয়ে দিয়েছি যে সি, সরি সি না, ল্যামডা যেটা মিন ফ্রি পাথ ছিল, সেটা মোস্ট লাইকলি হুম T/, ল্যামডা হচ্ছে 1/√2 পাই ডি স্কোয়ার হ্যাঁ, মানে কিছু এন। একটা ছিল, তার সাথে T/P ছিল, ঠিক আছে। এখানে যদি 2 নম্বর হ্যাঁ দিয়ে, হ্যাঁ 2 নম্বরে দুটো প্রশ্ন দিয়েছে, তাহলে পরের পার্টটাকে তো খুব বেশি এক্সপ্লেন করতে হবে না। মানে 2 নম্বর দিয়েছে মানে মিন হুম ফ্রি পাথের ডেফিনিশনের জন্য 1 নম্বর, টেম্পারেচার প্রেসারের ডিপেন্ডেন্সের জন্য 1 নম্বর।
এরকম হুম। কেসে লিখে দিবি যে টেম্পারেচার বাড়লে মিন ফ্রি পাথ বাড়ে, প্রেশার বাড়লে মিন ফ্রি পাথ কমে, দ্যাট ইজ এনাফ। ঠিক আছে? হুম। যদি এটা 3 নম্বরের প্রশ্ন দেয় তখন এক্সপ্লেন করে লিখতে হবে কেন টেম্পারেচার বাড়লে মিন ফ্রি পাথ বাড়ছে, কেন প্রেশার কমলে মিন ফ্রি পাথ হুম। বাড়ছে, এক্সপ্লেন করে লিখতে হবে। আবার বুঝতে পারছি না? বুঝতে পারছি না? হুম। তো হয়ে গেল। আর কি এখানে আছে? পড়াকাশ পরেটা Principle of equipartition of energy using the following points: হুম statement and explanation, হুম আর সিপি P বাই by সিপি CP ফর ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট এক্সপ্লেনেশন তো পারবি, মানে এক্সপ্লেনেশন পার্টটা আমি খুব একটা লিখাইনি, কিন্তু লেখার চেষ্টা করবি, আর নইলে আমি লিখে দেবো ওখানে। ইকুইপার্টিশন প্রিন্সিপাল খেয়াল আছে তো নাকি খেয়াল নেই? হ্যাঁ আছে তো। ওই যে প্রতিটা হ্যাঁ। স্কোয়ার টার্ম হাফ কেভিটি করে অ্যাভারেজ এনার্জিতে কন্ট্রিবিউট করে, হুম হুম হুম। মনে আছে তো? সেটাই ছিল। আর সিপি বাই সিপি ভ্যালুর তো করবি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, ওই আবার ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করে কতগুলো রোটেশন, কতগুলো ট্রান্সলেশন, কতগুলো ভাইব্রেশন, সেটা করবি। হুম আর হুম সেক্ষেত্রে করবি, হুম সেখান থেকে সিপি বাই সিপি চলে আসবে আরামসে। এটা আমরা করেছি ক্লাসে। আচ্ছা, এটা হয়ে গেল। তানিশা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। হুম। আর কি আছে এখানে? আর কি আছে? আর কি আছে? এই যে পর তানিশা পর। Write down the Maxwell distribution of molecular speed expression in 3 dimensions and determine the value of the average speed of the gas molecule from this expression. তাহলে 3 ডাইমেনশনে স্পিড ডিস্ট্রিবিউশন এক্সপ্রেশন লিখতে বলেছে, সেটা কিরকম কিরকম হয় মনে কর। পিসি পিসি এক্সপ্রেশন কি হয় একটু আগে বললাম। 3 dimension, no? হ্যাঁ, 3 ডাইমেনশনে, হ্যাঁ। M বল সামনের ফ্যাক্টরটা কি হয় বল। এম m/2 kBT. এম বাই 2 পাই কেবিটি, সামনের ফ্যাক্টর একটা No, পাই। sorry, m/2. m/2 pi kBT whole to the power 3/2 বাই 2। c square into e to the power minus হুম, mc square by 2 kBT. হ্যাঁ, এটা আর মিস করে দেবো, সেটা ওখানে হচ্ছে এখানে একটা 4 পাই থাকে এখানে একটা। হ্যাঁ কারণ 4 এই pi। এই 4 পাই সি স্কোয়ারটা কোথা থেকে আসছিল মনে আছে? যে আমরা স্পিয়ারের ভলিউম, স্পিয়ারের সারফেস এরিয়াটা ক্যালকুলেট করছিলাম, সেখান থেকে আসছে। হুম, হুম, ঠিক আছে, 4 পাই সি স্কোয়ার থাকবে না। তাহলে এটা হচ্ছে হয়ে গেল 3 ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। এখানে বলে দিবি যে কোনটা কি রিপ্রেজেন্ট করছে, এমটা মাস, টিটা টেম্পারেচার, ওটা বলে দিবি সবসময়। এরকম কোন ফর্মুলা লিখলে ওটা সবসময় এক দু লাইনে অন্তত বলে দিবি যে এমটা হচ্ছে একটা মলিকুলের মাস, সিটা হচ্ছে স্পিড, টিটা হচ্ছে টেম্পারেচার, কেবিটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। মিটে গেল। এবার এখান থেকে বলেছে যে অ্যাভারেজ স্পিড বার করতে। অ্যাভারেজ স্পিড কি করে বার করি আমরা বল? আকাশ বল থেকে অ্যাভারেজ স্পিড কি করে বার করি পিসি টানলে? এভারেজ মানে পিসি ডিসি করবো তো নাকি? পিসি ডিসি করলে তো অ্যাভারেজ আসে মানে না, ইন্টিগ্রেশন 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 পিসি ডিসি এটা করবো। ইন্টিগ্রেশন পিসি ডিসি করলে কি হয় যে টোটাল প্রবাবিলিটি আসে, যেটা 1 হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু কোনো কিছুর অ্যাভারেজ বার করতে হলে কি করে করতে হয়? যে কোনো কিছুর অ্যাভারেজ বার করতে হলে কি করে করতে হয়, যে ওই জিনিসটাকে পিসিটির সাথে গুণ করতে হয়। সরি, এখানে সি হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। লিমিট কি নেবো আকাশ বলতে কি? জিরো স্পিড তো, হ্যাঁ জিরো থেকে ইনফিনিটি তাহলে। তাহলে যেটার অ্যাভারেজ বার করলো সেটার সাথে পিসিটি গুণ করে ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে, তার নিচে মনে পড়ছে না? মনে পড়ছে না? হুম। হ্যাঁ। তাহলে সিম্পল, এটা আমরা ক্লাসে বহুবার করেছি, হুম। কিছু নেই এর মধ্যে। হয়ে গেল। এর মধ্যে বোধহয় 4 নম্বর আছে, এটা বোধহয় মোস্ট লাইকলি। হ্যাঁ, 4 নম্বর আছে। এটা হয়ে গেল। এখানে আর কি এখানে দিয়েছে? এই দেখ, পট আকাশ পট। Convert Maxwell's distribution of molecular speed in 2 dimension into kinetic energy distribution. হুম, Given তাহলে Maxwell's 2D speed. হুম হুম তাহলে কি বলেছে? 2 ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশন থেকে এনার্জি ডিস্ট্রিবিউশনে যেতে বলেছে। আমরা এটা 3 ডাইমেনশনের জন্য করেছি। 3 ডাইমেনশনাল স্পিড একটু আগেই দেখালাম, যেটা যে পিসি লিখলাম, দেন পিসিডিসি ইকুয়ালস টু পিইডি করেছি, সেখান থেকে কি করে পিসিডিসি থেকে পিইডি তে গেছি সেটা দেখিয়েছি। 3 ডাইমেনশনে আমাদের খাতায় এটা করানো আছে ক্লাস ওয়ার্কে। 2 ডাইমেনশনের জন্য এটা করতে বলেছে। 2 ডাইমেনশনের স্পিড ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে, 2 ডাইমেনশনে একই জিনিস করতে বলেছে। এটা একটা হোমওয়ার্কে তোদের দেওয়া আছে। ঠিক আছে, আমি এটা এখানে আলোচনা করছি না, কিন্তু 3 ডাইমেনশনে ঠিক যেভাবে করেছি
একইভাবে ওখানে করতে হবে, শুধু থ্রি ডাইমেনশনে আমরা থ্রি ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশন শুরু করেছি, এখানে টু ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশন শুরু করতে হবে। দ্যাটস অল, প্রসেস একই। বুঝতে পারছিস না? বুঝতে পারিস না? আচ্ছা। হুম 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 তাহলে এটা করবি, সিম্পল ব্যাপার। জেনারেলি তোদের দেখবি থ্রি ডাইমেনশনে স্পিড ডিস্ট্রিবিউশন আর এনার্জি ডিস্ট্রিবিউশন এই দুটো মাথায় রাখতে হয়। টু ডাইমেনশন বা ওয়ান ডাইমেনশনে কিছু দিয়ে দিলে জেনারেলি তোদের ফর্মুলাটা দিয়ে দেয়, ঠিক আছে? ফলে যদি দুটো ফর্মুলা মাথায় রাখতে চাস, থ্রি ডাইমেনশন স্পিড ডিস্ট্রিবিউশন আর থ্রি ডাইমেনশন এনার্জি ডিস্ট্রিবিউশন, এই দুটো একটু মাথায় রাখবি। বাদ বাকি জেনারেলি তোদের দিয়ে দেয়, যেখানে যেমন এখানে টু ডাইমেনশন স্পিড ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, এই জিনিসটা কি, এটা ক্লাসে বলেছিলাম, বলতো এই জিনিসটা কি 1/n dnc/dc, এই জিনিসটা কি? মানে আমরা যেভাবে লিখেছি তার ফর্মেট কি? এটা মনে নেই যেমন প্লিজ। জানিস না, বলতে পারবি? নেই মনে। মনে কর যে dnc/n এটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে যে কতগুলো মলিকিউল সি তে আছে ভাগ টোটাল কতগুলো মলিকিউল আছে, মানে এটা হচ্ছে প্রবাবিলিটি। আমার প্রবাবিলিটি যে সি তে কতগুলো মলিকিউল আছে অ্যাট সি। হুম হুম এই প্রবাবিলিটিটা আমরা কিভাবে লিখেছিলাম? পিসি/ডিসি। পিসি কিন্তু প্রবাবিলিটি ছিল না, ঠিক আছে? পিসি ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পিসি/ডিসি করলে প্রবাবিলিটি পাচ্ছিলাম, ঠিক আছে? তাহলে এইটা বেসিক্যালি এইটা, তাহলে 1/n ডিএনসি ভাগ ডিসি, এটা কি হবে? জাস্ট পিসি। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম এই ডিসিটা এখানে হুম নেমে গেল। হুম 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 এটা আমরা ক্লাসে দেখিয়েছি কিন্তু, ঠিক আছে? তাহলে এইটা দিলে ঘাবড়ে যাবি না, এটা এটা হচ্ছে জাস্ট পিসি। কারণ লজিকটা বললাম ডিএনসি/এন হচ্ছে প্রবাবিলিটি, আবার আমরা প্রবাবিলিটি লিখেছি পিসি/ডিসি করে, ঠিক আছে? তাহলে ডিসিটা ওখানে নামালে জাস্ট পিসি হয়ে যাবে এই জিনিসটা। বুঝতে পারছিস না? বুঝতে পারিস না? হুম 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 আচ্ছা, হলো। তাহলে এটা কত নম্বর আছে? এটাতে 3 নম্বর আছে, হয়ে গেল। 4 4 8 3 11 নম্বর। আর কি আছে এখানে? বয়েল টেম্পারেচার করানো নেই। আহ, এই আরেকটা আছে, তানিশা পরেটা। Determine the most probable velocity of gas molecules using Maxwell distribution of molecular velocity in three-dimensional. তাহলে কি করে করবি এটা বল? থ্রি ডাইমেনশনে এই ভেলোসিটি বলেছে, আবার ওটাকে স্পিড ডিস্ট্রিবিউশনই ধরে নিবি। তাহলে স্পিড থ্রি ডাইমেনশনে স্পিড ডিস্ট্রিবিউশন লিখবি, তারপরে কি করে করবি মোস্ট প্রবাবল স্পিড? Most probable speed তো হচ্ছে root average thing. না না না, বার করতে হুম, বলেছে তোকে ফর্মুলাটা, ও ডিটারমাইন আচ্ছা করতে আচ্ছা। বলেছে, ঠিক আছে? মোস্ট প্রবাবল কোনটা হয়, মোস্ট প্রবাবল স্পিড কোনটা হয়? ডেফিনেশন কি ছিল মোস্ট প্রবাবল? জিরো 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 হয়। আমি বলছি Very মোস্ট sorry. প্রবাবল স্পিডের ডেফিনেশন কি ছিল? যেমন অ্যাভারেজের ডেফিনেশন তো বুঝলাম, গড়, ঠিক আছে? রুট মিন স্কয়ারও বুঝলাম, মোস্ট প্রবাবল ডেফিনেশনটা কি ছিল? মানে যেখানে ওই পিসিটা ম্যাক্সিমাম ভ্যালুতে থাকবে। হ্যাঁ, তাহলে পিসিটা ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে কি হবে? ডি পিসি ডিসি সেটা 0 হবে, হ্যাঁ। এই তো নাকি? ওরে বেটা, হুম 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 পড়ানো হলো। হ্যাঁ হ্যাঁ লিখবি হুম হুম থ্রি ডাইমেনশনে, যেটা বারবার করে আমরা লিখলাম, m/2/kbt হোল টু পাওয়ার 3/2 4πc² e টু দি পাওয়ার মাইনাস mc²/2kbt। তারপরে বলবি যে সি ইকুয়ালস টু সি এমপি হলে ডি পিসি ডিসি এটা 0 হবে। তাহলে এখান থেকে এটা করবি, ডেরিভেটিভ করবি, ওটা ডেরিভেটিভ করে বার করবি, যেমন করে ক্লাস দেখবি হোমওয়ার্কে করানো আছে একটা, বা ক্লাস নোটে করানো আছে। তো কি করে এটা করতে হয়? আমি আবারও বলছি, এই সমস্তগুলো যেন আমরা হোমওয়ার্কে দিয়েছিলাম কিন্তু, যাতে এগুলো করতে সুবিধা হয়। পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলোই দিচ্ছে কিন্তু, একদম ডিরেক্ট প্রশ্ন, কোনো ঘোরানো পেছানো কিছু নেই। একটু দেখবি ভালো করে, ক্লাস নোট গুলো দেখবি, এবং মানে ডেফিনেশন কোনটাকে কি বলে সেটা একটু ভালো করে দেখবি। আর যেটা হয়ে গেল, আর একটা যেটা প্রশ্ন আছে আমার কাছে, এটা মোস্ট লাইকলি অনার্স এর প্রশ্ন, কিন্তু মোটামুটি একই ধরনের জিনিস এখানে দিচ্ছে। এরপর আগের পর দিকে Write down the expression
for Maxwell distribution of molecular velocities in one dimension, denoting each term. হ্যাঁ, এটা নিয়ে খুব ডিটেলে বলছি না, আমরা ওয়ান ডাইমেনশন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন পড়েছি, ওখান থেকেই শুরু করেছিলাম সমস্ত কিছু আলোচনা। ফলে ওখানে দেখবি ওটা করা আছে, দেখবি গাউসিয়ান যেটা বেল শেপ কার্ভের মধ্যে যেটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছিল না, m/2 pi kbt হোল টু দি পাওয়ার হাফ e⁻−mv² / 2 kbt, এটা থেকে আমরা শুরু করেছিলাম সমস্ত কিছু ওয়ান ডাইমেনশন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, তো এটা করানো আছে দেখবি। আচ্ছা, আর কি আছে এখানে? ঠিক আছে। এ দেখ, আবার সেম প্রশ্ন, তানিশা পড়। At what temperature the molecules of oxygen will have the same root mean square velocity as that of nitrogen at 27 degrees Celsius? যেটা ইথেন মিথেন নিয়ে দিয়েছিল সেখানে সেটা অক্সিজেন নাইট্রোজেন দিয়েছে। কোন টেম্পারেচার অক্সিজেনের রুট মিন স্কয়ার ভেলোসিটি নাইট্রোজেনের রুট মিন স্কয়ার ভেলোসিটি 27 ডিগ্রির সাথে সমান হবে? একই অঙ্ক, ঠিক আছে, কিছু নতুন নেই। আচ্ছা, এটা হয়ে গেল। আকাশ, বুঝতে পেরেছিস তো? হুম 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 হুম। আচ্ছা, আর কি আছে পর, এটা আকাশ পর। collision phenomenon and mean free path. তাহলে এই দুটোর উপর শর্ট নোট লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা পুরো আমরা ক্লাসে করেছি, কলিশন কি, কিভাবে হয়, গ্যাস মলিকিউলের ধাক্কা, মিন ফ্রি পাথ এখানে 5 নম্বর দিয়েছে, মানে এটা ডিরাইভ করতে হবে, ঠিক আছে। তবে আমার ধারণা তোদের মিন ফ্রি পাথ ডিরাইভ করতে দেবে না, এটা অনার্স এর প্রশ্ন বলে মিন ফ্রি পাথ ডিরাইভ করতে দিয়েছে, কিন্তু সেটা দিলেও একটু দেখে নিবি, লজিকটা দেখে নিবি, ক্লাসে আমরা করিয়েছি কিন্তু মিন ফ্রি পাথ কিভাবে ডিরাইভ করে, ঠিক আছে। ফলে করে করে যাওয়ার কথা অন্তত, আশা করছি আমি। এই দেখ, আবার দেখ সেম প্রশ্ন পর, তানিশা পর। Deduce an expression for most probable velocity of gas molecules using Maxwell distribution of molecular speed in 2 dimensions. তাহলে 2 ডাইমেনশনে মলিকুলার স্পিড ডিস্ট্রিবিউশন দিয়েছে, মোস্ট প্রবাবল ভেলোসিটি বার করতে বলেছে। একই ফর্মুলা, ডিপিসি ডিসি ইকুয়ালস টু 0 করতে হবে। আর আবারও এখানে এটা কি, এটাই হচ্ছে পিসি, এটাই তো এক্ষুনি দেখালাম। দিয়েছিল। তাহলে এটাই না, হ্যাঁ না, ওখানে দুটো জিনিস দিয়েছিল আলাদা আলাদা, আগের বার দুটো প্রশ্ন দেখলাম, একটা হচ্ছে 3 ডাইমেনশনের স্পিড ডিস্ট্রিবিউশন থেকে মোস্ট প্রবাবল ভেলোসিটি বার করতে বলেছে। লজিক একই, ডিপিসি ডিসি ইকুয়ালস টু 0 করতে হবে। আর না, 2 আরেকটা দিয়েছিল, ডাইমেনশনাল আগে তো দিয়েছিল। হ্যাঁ 2 ডাইমেনশনের স্পিড ডিস্ট্রিবিউশন থেকে এনার্জি ডিস্ট্রিবিউশন বার করতে দিয়েছিল আগের প্রশ্নটা, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, ওটা ওটা তো বললাম যে 3 ডাইমেনশনে যেভাবে করেছি ওভাবেই করবো, তোদের নোট দেওয়া আছে ওখানটায় দেখবি। আর এখানে কি বলেছে, এখানে 2 ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশন দিতে হয়েছিল, এখান থেকে মোস্ট প্রবাবল স্পিড বার করতে বলেছে। একই ফর্মুলা, ডিপিসি ডিসি ইকুয়ালস টু 0 করতে হবে, কারণ পিসি ওখানে ম্যাক্সিমাম, ঠিক আছে। সি ইকুয়ালস টু সিএমপি। আকাশ, বুঝতে পেরেছিস তো? হুম তো হয়ে গেল এটা। আচ্ছা, আর কি আছে এখানে? এইটা পর, আকাশ পর। graphically represent Maxwell distribution of molecular speeds in 3 dimension at 2 different temperatures for the same gas and explain the observed differences. এটা কি হবে বল? ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনের ছবি আঁকতে বলেছে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে সেম গ্যাসের জন্য। এটা আমরা প্রথমে করলাম, একদম প্রথম প্রশ্ন এটাই ছিল। হ্যাঁ, ওটাই হবে। শুধু তার সাথে বলেছে কি কি চেঞ্জ হচ্ছে টেম্পারেচার চেঞ্জের সাথে, সেটা বলতে, সেটা আমরা ডিটেল লিখেছি। কি কি চেঞ্জ হয় বল? মানে ওই যে পিকটা বদলে যায় এবং পিকটা বদলে বদলে কি যায় বলবো? বললে হবে না, পিকটা টেম্পারেচার বাড়লে পিকটা কোথায় শিফট হয়? মানে আরো ডান উপরের দিকে। দিকে উঠে যায়। মানে হোয়াট ডু মিন উপরের দিকে? মানে গ্রাফটা আরো কি বলবো, লম্বা হবে, তাই বলছি আমি লোয়ার টেম্পারেচারের ক্ষেত্রে। আর হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে গ্রাফটা ডান দিকে সরবে এবং চ্যাপ্টা হবে, তাই বলছি। হ্যাঁ, সেটা মানে লজিক করে লিখতে হবে তো, যে অ্যাভারেজটা এবং পিকটা টেম্পারেচার বাড়লে হাইয়ার স্পিডের দিকে মুখ করে ডান দিকে সরে যায়, এটা আমি নিজের কথার মধ্যে বলছি, কিন্তু খাতায় ওরকম ডান দিকে সরে যায় লিখলে তো হবে না, লিখতে হবে হাইয়ার ভ্যালু অফ সি দিকে শিফট করে, আর গ্রাফটা ফ্ল্যাট এন্ড হয়, কারণ টোটাল প্রবাবিলিটিকে 1 রাখতে হবে, তাই জন্য গ্রাফটা একটু ফ্ল্যাট এন্ড হয়, যাতে গ্রাফের তলার এরিয়াটা 1 থাকে। বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস না? সেটা তো আমি বুঝতে পারছিস তো? ওরকম ডান দিকে সরে যায় লিখলে হবে না কিন্তু, ঠিক আছে, লিখতে হবে যে হাইয়ার স্পিডের দিকে সরে যায়। আচ্ছা, এটা হয়ে গেল। আর কি আছে? obtain an expression for kinetic energy distribution or Maxwell distribution of molecular speed in 3 dimension। তাহলে যেটা 2 ডাইমেনশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন বার করতে বলেছিল, এখানে 3 ডাইমেনশনাল স্পিড থেকে
কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন বার করতে বলেছে, এটা আমরা ক্লাসে করিয়েছি। এই একই জিনিস, পিসিডিসি ইকুয়ালস টু পিইডি করে দেন ভ্যারিয়েবল গুলো রিপ্লেস করলে আরামসে হয়ে যাবে, একই জিনিস। ফলে এটা দিচ্ছে কিন্তু স্পিড ডিস্ট্রিবিউশন থেকে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন দিচ্ছে, মোস্ট প্রবাবল ভেলোসিটি দিচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হয় সেটা দিচ্ছে, ডিফারেন্ট টেম্পারেচারে কি ইম্প্যাক্ট দিচ্ছে, এগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি দিচ্ছে প্রশ্নগুলো। ফলে ভালো করে এগুলো কিন্তু দেখে যাবি এবং পারলে হাতে করে একবার প্র্যাকটিস করে যাবি। হোমওয়ার্ক এই ধরনের প্রবলেমগুলো এই জন্যই দেওয়া হয়েছে যাতে হাতে করে প্র্যাকটিস করলে সেটা পরীক্ষায় করতে সুবিধা হয়। আচ্ছা, আর কি আছে এখানে? আর কিছু নেই। তাহলে এখানেও অলমোস্ট 3 3 6 6 3 9 9 5 14, 14 4 18 নম্বর। তাহলে সামওয়্যার বিটুইন 15 থেকে 20 নম্বর এখানে থাকছে কিন্তু, ঠিক আছে? এটা করলে অনেকটা করা হয়ে যাবে। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হুম। বুঝেছি। বেশ, দাঁড়া আমি একটুখানি জল খেয়ে আসি, দেন আমি শুরু করছি বন্ডিংটা। ঠিক আছে। 5 মিনিটের ব্রেকই ধর, ঠিক আছে? হুম হুম হুম। বেশ, তাহলে এবার আমরা কেমিক্যাল বন্ডিংটা স্টার্ট করি। আচ্ছা, কেমিক্যাল বন্ডিং এ যেটা বলা, যেটা আগেই বলেছি যে আমরা কিন্তু এখানে কেমিক্যাল বন্ডিং পড়ার মতো করে কেমিক্যাল বন্ডিং পড়ছি না, ঠিক আছে? আমরা খুব শর্টে, যেহেতু আমাদের কাছে আর 3 4টে ক্লাস আছে, 3টে ক্লাস আছে মহাদয়, আমরা টপিক ওয়াইজ কিছু জিনিস পড়ছি যে জিনিসগুলো পরীক্ষায় আছে। ফলে এইটা কেমিক্যাল বাইন্ডিং পড়ার প্রথম কথা খুব আদর্শ উপায় তো নয়। দ্বিতীয় কথা, স্টোরিটা খুব কোহেরেন্ট লাগবে না, মানে খুব যে একটা জিনিসের পর একটা জিনিস আছে, যেটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন বা মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়তে গিয়ে যেটা মনে হচ্ছিল যে একটা জিনিস থেকে একটা জিনিস ন্যাচারালি আসছে, ওয়ান ডাইমেনশন করলাম সেখান থেকে, টু ডাইমেনশন করলাম সেখান থেকে, থ্রি ডাইমেনশন করলাম সেখান থেকে, এনার্জি ডিস্ট্রিবিউশন করলাম সেখানে একটা প্যাটার্ন দেখতে পেলাম, সেখান থেকে ইকুইপার্টিশন পড়লাম। এখানে কিন্তু সেরকম হবে না। এখানে অনেকগুলো জিনিস আমরা, যে 4 5 6টা টপিক আমরা পড়বো, আলাদা আলাদা করে টপিক ওয়াইজ পড়বো। ফলে কেন এটা থেকে এটা আসছে, কেন ওটার থেকে এটা রিলেটেড, সেটা আমরা হয়তো দেখতে পাবো না। সেটা আমাদের লিমিটেশন, কারণ আমাদের কাছে সেই সময়টা নেই যে আমরা পুরোটা ধরে ধরে একটা সাথে আরেকটা কানেক্ট করে করে পড়বো। ফলে এখানে আমরা টপিক ওয়াইজ পড়বো এবং সেই টপিক থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করার চেষ্টা করবো। এটাই আমাদের এখানকার উদ্দেশ্য। বলে এটা কেমিক্যাল বন্ডিং পড়ার আদর্শ উপায় নয়, কিন্তু আপাতত স্ট্র্যাটেজিক্যালি পরীক্ষার জন্য কেমিক্যাল বন্ডিং পড়ার এটাই একমাত্র রাস্তা আমাদের কাছে। এটা বুঝতে পেরেছিস তো কি বলতে চাইছি? হুম। হুম। আচ্ছা, প্রথমে একটুখানি বেসিকটা বলে নি যে মানে তোরা এগুলো সবই হয়তো ক্লাস 12 11-এ পড়ার কথা তোদের, তবুও আমি একটু বেসিকটা বলে দিচ্ছি। তাহলে ইন্ট্রোডাকশন যদি এরকম করে বলি, ইন্ট্রোডাকশন, তাহলে মুদ্রা কথা কি, মানে একদম খুব গোড়া থেকে শুরু করতে চাইছি না। সেটা হচ্ছে যে দুটো ধরনের মূলত বন্ড হয়, ঠিক আছে? একটা হচ্ছে আয়নিক বন্ড। আচ্ছা, বন্ড কখন তৈরি হয়? যে যদি এরকম করে বলি যে মলিকিউলস, সরি, অ্যাটমস ফর্ম bonds among themselves to form, to make molecules। তাহলে পরমাণুগুলো একে অপরের মধ্যে বন্ড তৈরি করে অণু তৈরি করে। অ্যাটম মানে পরমাণু, মলিকিউল মানে অণু। এদের মোটিভেশনটা কি? যদি ভাবি এদের মোটিভেশনটা কি, তার জন্য যে একটা দুটো টার্ম খুব চলে। একটা হচ্ছে যে অক্টেট রুল, যে প্রত্যেকটা পরমাণু চায় তাদের শেষ, সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকবে। আপাতত আমরা এইটুকু বলি, এটাতে থামছি, ব্যাপারটা এত সহজ নয়, বাট এটুকুই বলা থাকবে। দু ধরনের বন্ড মূলত আমরা ডিল করি, একটা হচ্ছে আয়নিক বন্ড আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। যেখানে আয়নিক বন্ডে কি হয়, যে ধর এ আর বি থাকে, তারা একে অপরকে ইলেকট্রন দিয়ে দেয়। এ তার ইলেকট্রনটা বি কে দিয়ে দেয়, ফলে এ পুরোপুরি প্লাস হয়ে যায়, বি পুরোপুরি মাইনাস হয়ে যায়, এবং তারপর এদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে এবং এরা এই অ্যাট্রাকশনের কারণে একে অপরের সাথে বন্ডেড হয়ে যায়, ঠিক আছে? একে অপরের প্রতি বন্ডেড হয়ে যায়। কোভ্যালেন্ট বন্ডে কি হয়? কোভ্যালেন্ট বন্ডে এ এর কাছে একটা ইলেকট্রন থাকে। আর যদি আমি এরকম দেখাই, এ এর কাছে একটা আছে, বি এর কাছে একটা আছে, দেন এ এর কাছে কিছু নেই, বি এর কাছে দুটো আছে। আর কোভ্যালেন্ট বন্ডে কি হয় না, এরা ইলেকট্রন শেয়ার করে, এরা ইলেকট্রন শেয়ার করে, যে এখন এ এর কাছে অ্যাজিভ দুটো আছে, বি এর কাছে অ্যাজিভ দুটো আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং।
এখানে জেনারেলি কোনো চার্জ সেভাবে তৈরি হয় না, অ্যাটলিস্ট পুরোপুরি প্লাস বা পুরোপুরি মাইনাসও তৈরি হয় না, সামান্য কম বেশি হতে পারে। এটা হচ্ছে বেসিক আইডিয়া অফ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। আচ্ছা, এদের কোনো মলিকিউল আয়নিক বন্ড দিয়ে তৈরি হয়েছে নাকি কোভ্যালেন্ট বন্ড দিয়ে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে তার প্রপার্টির কিছু ডিফারেন্স ঘটে, ঠিক আছে। তাহলে ডিফারেন্সেস ইন প্রপার্টি। তাহলে এখানে আমি লিখলাম যে আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড বলতে যে কম্পাউন্ড বা যে মলিকিউলটা আয়নিক বন্ড দিয়ে মূলত তৈরি হয়েছে। আর কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড মানে যে অণুটা মূলত কোভ্যালেন্ট বন্ড দিয়ে তৈরি হয়েছে। তাহলে ডিফারেন্স কি? প্রথম পয়েন্ট যদি আমি বলি যে মেল্টিং পয়েন্ট। আচ্ছা, প্রথম পয়েন্ট দিয়ে এরকম করে বলি যে স্টেট, দশা বা স্টেট অ্যাট রুম টেম্পারেচার। যে সাধারণ উষ্ণতায় এদের দশা কি হয়, ঠিক আছে। জেনারেলি আয়নিক কম্পাউন্ড গুলো সলিড হয় সাধারণ উষ্ণতায়, আর কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো জেনারেলি গ্যাস বা গ্যাসিয়াস অর লিকুইড হয়, ঠিক আছে। জেনারেলি এটা হয়, এমন না যে সবাই এরকমই, তো জেনারেলি তাই হয়। আচ্ছা, আর কি আছে? তাহলে যেহেতু বুঝতেই পারছি রুম টেম্পারেচারে এরা আয়নিক কম্পাউন্ড গুলো সলিড হয়, তার মানে এদের মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক যদি আমি করে বলি, গলনাঙ্ক, তাহলে এটা ভেরি হাই হয়। আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এটা হয় লো, আমি করে বলি কম্পারেটিভলি লো, অপেক্ষাকৃত কম হয়, ঠিক আছে। আর কি আছে? বয়লিং পয়েন্ট, একই জিনিস, যেটাকে গলানোর পর কোন টেম্পারেচারে বয়েল করবে, এটাও ভেরি হাই, কম্পারেটিভলি লো কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে। আর কি আছে? কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি মানে পরিবহন করার ক্ষমতা। এই কন্ডাক্টিভিটি আমি জেনারেলি এখানে হিট বা কারেন্ট, তাপ বা কারেন্ট, এদের এটাকে কতটা এরা ক্যারি করতে পারে, কতটা কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে, কতটা পরিবহন করতে পারে, এরা জেনারেলি পারে, এরা পারে, এরা জেনারেলি পারে না। আচ্ছা, এরা কোন ক্ষেত্রে পারে? গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিক কম্পাউন্ড গুলো হিট এবং কন্ডাক্টিভ কারেন্ট ক্যারি করতে পারে। জেনারেলি কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো সেটা পারে না, এক্সেপশন আছে, বাট জেনারেলি আমি আবার বলছি সবগুলো জেনারেলি ক্ষেত্রে। এটা হলো। আর কি আছে, আর কি আছে, আর কি আছে? হ্যাঁ, সলিবিলিটি বা দ্রাব্যতা, বা দ্রাব্যতা। এরা জেনারেলি আয়নিক কম্পাউন্ড গুলো জেনারেলি আয়নিক সলভেন্টে দ্রবীভূত হয়। আয়নিক সলভেন্ট, আয়নিক সলভেন্ট নাম বলি এটা অনেক সময় পোলার সলভেন্ট বলা উচিত, পোলার সলভেন্ট, পোলার সলভেন্টে দ্রবীভূত হয়। পোলার সলভেন্ট বলতে এখানে কি, যেমন জল, জল একটা পোলার সলভেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কি হয়? নন পোলার সলভেন্টে, নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এর উদাহরণ কি আছে? যেমন ধর ইথার, ঠিক আছে, ইথার একটা নন পোলার সলভেন্ট। তাহলে এটা হলো, তাহলে এইগুলো হচ্ছে এদের বেসিক প্রপার্টি কম্পারিজন। এটা বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বল। না। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা বলা দরকার সেটা হচ্ছে যে, তাহলে আমি দেখলাম দুটো আলাদা আলাদা আহ, আহ, ধরনের বন্ড হবে, সেই বন্ড অনুযায়ী দুটো আলাদা ধরনের কম্পাউন্ড হবে, আর আয়নিক কম্পাউন্ড একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে introduction of
কোভ্যালেন্সি ইন আয়নিক কম্পাউন্ডস। বাংলায় বললে কি হবে? বাংলায় বললে হবে আয়নীয় যৌগে সমযোজ্যতার বিকাশ। বিকাশ ঠিক রাইট টার্ম না, বাট বুঝতে পারছি কি বলতে চাইছি। তার মানে এখানে কি বলতে চাইছি যে কখনো কখনো যে কম্পাউন্ড গুলো আয়নিক হওয়ার কথা তাদের মধ্যে খানিকটা কোভ্যালেন্ট নেচার ঢুকে যাচ্ছে বা তৈরি হচ্ছে। সেটা কেন তৈরি হচ্ছে এবং কিভাবে তৈরি হচ্ছে সেটা আমাদের বোঝাটা আমাদের কাজ, ঠিক আছে? এই সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় থাকে। আচ্ছা, কেন তৈরি হচ্ছে? ধর একটা এরকম আয়ন আছে A+, ঠিক আছে, আর একটা এরকম আয়ন আছে B-, যার ইলেকট্রন ক্লাউডটা এইরকম করে রয়েছে, ঠিক আছে, এরকম করে ছড়িয়ে রয়েছে, চারিদিকে এরকম করে ছড়িয়ে রয়েছে। আর এর ইলেকট্রনের অভাব রয়েছে, ঠিক আছে, এর ইলেকট্রনের অভাব রয়েছে। ছড়িয়ে রাখি একটুখানি, এটা পরের পেজে লিখি, বেটার হবে। এইরকম থাকলে কি হবে? বুঝতেই পারছিস যে এর যেহেতু ইলেকট্রনের অভাব রয়েছে, তাহলে এটাকে বলি ইলেকট্রনের ঘাটতি। আর ইলেকট্রনের আধিক্য, আধিক্য। এর ফলে কি হবে? এই ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানার চেষ্টা করবে। যেহেতু ক্যাটায়নের ইলেকট্রনের ঘাটতি রয়েছে এবং এর পজিটিভ চার্জ রয়েছে এবং অ্যানায়নের ইলেকট্রন বেশি রয়েছে, ফলে ক্যাটায়নটা কি করবে? অ্যানায়নের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানার চেষ্টা করবে। তাহলে এইটা আমার ক্যাটায়ন, এটা আমার অ্যানায়ন। তার ফলে ব্যাপারটা কিরকম হবে খানিকটা? অ্যানায়নের ইলেকট্রন গুলো আর অ্যানায়নের অ্যারাউন্ডে শুধু থাকবে না, খানিকটা ক্যাটায়নের দিকে চলে যাবে। তাহলে যেটা দেখতে কেমন হবে? A+, এটা যদি আমার বি হয়, বি এর ইলেকট্রনটা এবার ঠিক আঁকছি না, এরকম করে থাকতে শুরু করবে। তার মানে এর সাথে বি এর ইলেকট্রনের একটা ওভারল্যাপ করবে, ঠিক আছে? তাহলে একটা ওভারল্যাপ ঘটা শুরু হবে। তার মানে এই ওভারল্যাপ আমরা কোথায় দেখতে পাই মনে কর? এই ওভারল্যাপ আমরা দেখতে পাই সমযোজী বন্ধনের ক্ষেত্রে। ফলে এখানে একটা সমযোজ্যতা, আমরা বলি যে সামান্য সমযোজ্যতা আসছে। তাহলে এইভাবে আয়নিক কম্পাউন্ডে সমযোজ্যতা তৈরি হতে পারে, ঠিক আছে? আয়নিক কম্পাউন্ডে কোভ্যালেন্সি তৈরি হতে পারে। কিভাবে হচ্ছে বললাম, যে ক্যাটায়নের ইলেকট্রনের ঘাটতি রয়েছে, অ্যানায়নে বেশি ইলেকট্রন রয়েছে, ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানার চেষ্টা করবে, ফলে অ্যানায়নের ইলেকট্রন গুলো খানিকটা ক্যাটায়নের দিকে চলে আসবে। এর ফলে কি হবে? এর ফলস্বরূপ যেটা হবে সেটা হচ্ছে যে ক্যাটায়নের প্লাসটা পুরোপুরি প্লাস থাকবে না, প্লাসটা খানিকটা কমে যাবে, ডেল্টা প্লাস, কম প্লাস হয়ে যাবে। আর অ্যানায়নের মাইনাসটার পুরোপুরি মাইনাস থাকবে না, এটা ডেল্টা মাইনাস হয়ে যাবে। কেন হয়ে যাচ্ছে এটা? এর ইলেকট্রনকে খানিকটা নিজের দিকে টেনে নিচ্ছে, ফলে এর প্লাসটাও কমছে, এর মাইনাসটাও কমছে, ফলে আয়নিকনেস বা আয়নিক ক্যারেক্টার কমে যাবে। তাহলে আয়নিক ক্যারেক্টার, ক্যারেক্টার কমবে। এটা বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম। হুম হুম। আচ্ছা মানে আমি জাস্ট এমনি বলছি, হুম, বল। মানে এই বিষয়পত্রগুলো মোটামুটি সবই জানি, জাস্ট হুম। এতটা বেসিকে না পড়ালেও হবে তাই বললাম, না আমার ক্ষেত্রে বলছি just। আচ্ছা, তানিশার কি বক্তব্য? মানে তোরও কি খেয়াল আছে এগুলো এগুলো যেগুলো পড়েছিলিস ক্লাস 11-এ আশা করছি? হ্যাঁ, আমি 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 অল্প হুম, খাবো। তানিশার কি মানে ডিটেলে খেয়াল আছে খানিকটা? কিছুটা। তাহলে কি করবো আমি? আমি কি ডিটেলে বলবো নাকি মোটামুটি উপর উপর ছুবো?
মানে তাহলে ওকে না, বলো। বলো, মানে আমি শুনছি, আমি তো শুনবোই। হ্যাঁ, ওকে বলো তুমি, অসুবিধা নেই, শুনছি। আচ্ছা, একটা কাজ করছি তাহলে। আমি একটা মাঝামাঝি ডেপথে পড়াচ্ছি, তানিশে যদি কোনো কোথাও বুঝতে না পারিস তাহলে তখন আমাকে বলবি, ঠিক আছে? একেবারে উপর উপর হুম বলছি না, আবার একেবারে ডেপথে যাচ্ছি না, মাঝামাঝি বলছি, ঠিক আছে? তাহলে এই ঘটনাটাকে বলে পোলারাইজেশন। এই যে অ্যানায়ন, এখানে লিখি যে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে নিচ্ছে, ক্যাটায়নের বা এরকম করে বলি অ্যানায়নের ইলেকট্রন গুলিকে ক্যাটায়ন এর নিজের দিকে টেনে নেওয়ার ঘটনা, ঠিক আছে? এটাকে বলে পোলারাইজেশন। তাহলে বুঝতে পারছি পোলারাইজেশন যত বেশি হুম, হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার সমযোজী ধর্ম তত বেশি হবে, আয়নিক ক্যারেক্টার তত কম। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম তাহলে এখান থেকে কি দেখলাম যে ক্যাটায়ন পোলারাইজ করে, অ্যানায়ন পোলারাইজড হয়, ঠিক আছে? ক্যাটায়ন পোলারাইজ করে, অ্যানায়ন ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানে, অ্যানায়ন পোলারাইজড হয়, ঠিক আছে? অ্যানায়ন ইলেকট্রন গুলো খানিকটা কি বলে, বিকৃত হয়ে যায়, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন খানিকটা বিকৃত হয়ে যায়, ফলে অ্যানায়ন পোলারাইজড হয়। তাহলে এই ঘটনা দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে ক্যাটায়ন কতটা পোলারাইজ করতে পারবে, ঠিক আছে? তাহলে দুটি জিনিসের উপর নির্ভর করবে। একটা হচ্ছে 1 নম্বর, ক্যাটায়ন কতটা পোলারাইজ করতে পারবে, 2 নম্বর অ্যানায়ন কতটা পোলারাইজড হতে পারবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম, হুম, হুম যা। তাহলে এইটাকে বলে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন। কতটা পোলারাইজ করতে পারবে সেটাকে বলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার। আর অ্যানায়ন কতটা পোলারাইজড হতে পারবে এটাকে বলে পোলারাইজিবিলিটি। পোলারাইজিবিলিটি, ঠিক আছে? তাহলে আবারও বলছি, এটা আমি দুটো খেয়াল রাখবে, ক্যাটায়ন পোলারাইজ করছে, ঠিক আছে? ক্যাটায়ন টানছে অন্য ইলেকট্রন নিজের দিকে, তাহলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার কতটা পোলারাইজ করতে পারবে সেটার উপর ডিপেন্ড করবে। আর অ্যানায়ন পোলারাইজড হচ্ছে, ফলে অ্যানায়ন কতটা পোলারাইজড হতে পারে সেটা হচ্ছে অ্যানায়নের পোলারাইজিবিলিটি। তাহলে পোলারাইজিবিলিটি অফ অ্যানায়ন, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখান থেকে জাস্ট একটা ছোট প্রশ্ন করছি, মানে হুম, ওই প্লাস চার্জ, মানে প্রোটনটা কেন পোলারাইজ হতে পারবে না, মানে কেন ইলেকট্রনটাই কেবলমাত্র হবে? প্রোটন কোথায় আছে? আর ইলেকট্রন হ্যাঁ, সেটা কোথায়? তো নিউক্লিয়াসে আছে, বুঝতে পেরেছি। হুম, হুম। তাহলে প্রোটন খুব অল্প জায়গা জুড়ে ছড়িয়ে আছে, ঠিক আছে? ফলে প্লাস চার্জ পোলারাইজ হবে না, ঠিক আছে? মাইনাস চার্জই পোলারাইজ হবে, কারণ ইলেকট্রন অনেকটা বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে এবং বাইরের দিকে আছে, নিউক্লিয়াস থেকে অনেক বাইরের দিকে আছে, ফলে তাকে নড়ানো চড়ানো তুলনামূলক অনেক সহজ দেন প্রোটনকে নড়ানো চড়ানো। যে কারণে একটা একটা অ্যাটমের উম, মধ্যে প্রোটনকে বের করা সহজ না ইলেকট্রনকে বের করা সহজ? ইলেকট্রন গুলো অনেক লুজলি বাউন্ড, বুঝতে পারছিস তো? প্রোটন গুলো নিউক্লিয়াসে অনেক টাইটলি বাউন্ড আছে, ওইগুলোকে নড়ানো চড়ানো খুব মুশকিল। আর কি বক্তব্য বল? না, বক্তব্য হচ্ছে মানে প্রোটন গুলো তো প্লাস চার্জ, হুম তারা নিউক্লিয়াসের একটা জায়গাতে রয়েছে একসাথে। তো হুম। তাদেরকে কেন বার করাটা সহজ হবে না? তার কারণ আহ, তারা তো একই টাইপের চার্জ বা একই টাইপের আধান ক্যারি করছে। তো তাদের ওটাই তো মধ্যে তো বলছি, এমনিতেই একটা। ওটাই তো বলছি যে ধর একটা অ্যাটম আছে, এখানে একটা প্রোটন আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? ইলেকট্রন গুলো কেন অ্যাটমের মধ্যে বন্ডেড আছে? আমি মাইনাসটাকে এরকম করে লিখি।
ইলেকট্রন গুলো কেন বন্ড আছে, কারণ এখানে প্রোটন ইলেকট্রন অ্যাট্রাকশন রয়েছে, প্রোটনও সেটা হুম, রয়েছে। একদম একদম। প্রোটনের হুম নিউক্লিয়াসে থাকার জন্য এর একটা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি আছে। হুম হুম হুম। তানিশা পিছনে পিছনে আওয়াজ আসছে, তানিশা। তো না, আমার স্পিকার তো বন্ধ। ও আচ্ছা, তাহলে আকাশের পেছনে পেছনে আওয়াজ আসছে। তাহলে প্রোটন নিউক্লিয়াসে থাকার জন্য প্রোটনের দুটো দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে প্রোটনের মাস খুব বেশি, মাস অফ প্রোটন ইজ মাচ মাচ হায়ার দেন মাস অফ ইলেকট্রন, প্রায় 2000 গুণ বেশি প্রোটনের মাস। ফলে ও নড়ানো চড়ানো খুব মুশকিল ইলেকট্রনকে নড়ানো চড়ানো থেকে। আর দুই কি, প্রোটনের বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ারে কতটাও বন্ধন থাকতে পারে, মানে বদ্ধ থাকতে পারে, বাইন্ডিং এনার্জি is much much higher than electronic binding energy. Electronic binding energy source কি, ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন শুধুমাত্র, ইলেকট্রনিক বাইন্ডিং এনার্জি। এই দুটো কারণে ইলেকট্রনকে মুভ করা অনেক সহজ, প্রোটনকে মুভ করা অতটা সহজ নয়। এই কারণটার জন্যই একটা অ্যাটম থেকে প্রোটনকে বের করতে অনেক বেশি এনার্জি দিতে হয় দেন ইলেকট্রনকে বের করতে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম তোর প্রশ্নের উত্তর দিলাম কি না, মানে পেলি কি না পেলি না? হুম হুম, পেয়েছি, ঠিক আছে। বেশ। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার, অ্যানায়নের পোলারাইজিবিলিটি, ঠিক আছে। তাহলে এখানে যদি সহজ করে বলি, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার যত বেশি বন্ড তত বেশি পোলারাইজ হবে, বা এরকম করে বলি পোলারাইজেশন তত বেশি হবে, ঘটনাটাকে পোলারাইজেশন বলে, তত বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে, সমযোজী ধর্ম তত বেশি হবে, ক্যারেক্টার তত বেশি হবে। আর ঘুরিয়ে বললে, অ্যানায়নের পোলারাইজিবিলিটি, অ্যানায়নকে যত সহজে পোলারাইজ করা যাবে, পোলারাইজিবিলিটি যত বেশি হবে, তাহলে অ্যানায়নকে যদি সহজে পোলারাইজ করা যায় তাহলে আবারও পোলারাইজেশন তত বেশি হবে, তার ফলেও আবার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে দুভাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়তে বাড়তে পারে, একটা হচ্ছে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি হলে, অ্যানায়নের পোলারাইজিবিলিটি বেশি হলে। এবার ভাবার চেষ্টা করি যে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার কখন বেশি হবে। এরকম করে বলি, পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন। ক্যাটায়ন কেন পোলারাইজ করছে তুই ভেবে দেখিস, যে ক্যাটায়নের একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ঠিক আছে, এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, সেই জন্য ইলেকট্রনগুলোকে দিকে টানছে। তাহলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি কখন হবে, যখন ওর পজিটিভ চার্জটা বেশি হবে। শুধু তাই না, এই পজিটিভ চার্জটা যত কম জায়গা জুড়ে আবদ্ধ থাকবে, সহজ কথায় বললে ক্যাটায়নের চার্জ ডেনসিটি যখন বেশি হবে, ক্যাটায়নের চার্জ ডেনসিটি যখন বেশি হবে, ঠিক আছে। তাহলে এরকম করে বলি, হুম, মানে এটা এভাবেও তো বলা যায় যে মানে যার যে অ্যানায়নের ইলেকট্রনটা টানছে, হুম, সেই অ্যানায়নে যে নিউক্লিয়াসটা আছে বা যে প্রোটনটা আছে তার থেকে মধ্যে ওদের চার্জ বেশি থাকতে হবে, কম না করে। না না না, এখানে অ্যানায়নের কোনো সম্পর্ক নেই, দুটো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার আমি যখন বলবো তখন শুধু আমি ক্যাটায়নকে কনসিডার করছি, অ্যানায়নকে কনসিডার করছি না। ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার শুধুমাত্র ক্যাটায়নের উপর ডিপেন্ডেন্ট, অ্যানায়নের উপর নয়, ঠিক আছে। এটা কিভাবে হতে পারে? মানে কেন হতে পারে না কেন, মানে আমি যদি ভাবি মানে যে NaCl, তাহলে Na+ এর একটা পোলারাইজিং পাওয়ার আছে, এটা Cl- আছে কি F- আছে তার উপর কিভাবে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, Cl- হলে কতটা পোলারাইজ করে, F- হলে কতটা পোলারাইজ করে, আলাদা ঘটনা। কিন্তু Na+ এর পোলারাইজিং পাওয়ার সেটা এটার উপর কেন কিভাবে ডিপেন্ড করবে আমাকে একটু বল। না, Na+ এটা তো ঠিক আছে, আমি বলছি যে এর পাশাপাশি যে পরমাণুটার ইলেকট্রনটা টানছে তার নিউক্লিয়াসে যে প্রোটনটা আছে বটেই সেটা বা দুটো জিনিসের উপর যতগুলো। ডিপেন্ড করবে, বটেই সেটা দুটো জিনিসের উপর হ্যাঁ, আমি ডিপেন্ড। আমি সেটাই বলছি, কিন্তু আমি তো আপাতত ওভারঅলের কথা বলছি আমি। কিন্তু আমি তো ওভারঅলটাকে দুটো ফ্যাক্টরে ভেঙে নিয়ে দেখার চেষ্টা করছি। তাহলে দুটো ফ্যাক্টর যখন ভেঙে নিয়ে দেখবো তখন একটাকে যখন দেখবো তখন একটাকেই দেখবো, অন্যটাকে নয়। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম
তাহলে হুম। ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার কিসের উপর ডিপেন্ড করবে? ক্যাটায়নের চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করবে। ক্যাটায়নের, আমি করে বলি পজিটিভ চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করবে। ক্যাটায়ন মানেই পজিটিভ, পজিটিভ চার্জ ঘনত্বের উপর নির্ভর করবে, নির্ভর করবে। পজিটিভ চার্জ ঘনত্ব যত বেশি, পোলারাইজিং পাওয়ার তত বেশি, পাওয়ার তত বেশি। পজিটিভ চার্জ ঘনত্ব কিভাবে বাড়তে পারে? এটা কিভাবে হতে পারে? একটা হচ্ছে যে চার্জ ইটসেলফ বেশি, পজিটিভ চার্জ বেশি। আর কিভাবে হতে পারে? পজিটিভ চার্জ সেম কিন্তু সাইজ ছোট। দুভাবে চার্জের ঘনত্ব বাড়তে পারে। আমি সে বুঝতে পারছি না, বুঝতে পারছিস না? পাচ্ছি। তাহলে আমি সিম্পলি এটাকে কিভাবে বলবো? ক্যাটায়নের কিউ বাই আর বা আর প্লাস, যদি এখানে বলি কিউ বাই আর প্লাস যত বেশি, যেখানে কিউটা কি? কিউটা হচ্ছে ক্যাটায়নের পজিটিভ চার্জ, আর আর প্লাসটা কি? ক্যাটায়নের ব্যাসার্ধ। তাহলে যত বেশি চার্জ যত কম ব্যাসার্ধের জায়গায় ছড়িয়ে আছে, তত তার ক্যাটায়নের চার্জ ঘনত্ব বেশি। তাহলে ক্যাটায়নের কিউ বাই আর প্লাস যত বেশি, কিউ বাই আর প্লাস, কিন্তু খেয়াল রাখবি আর প্লাসটাকে নিচে রেখেছি, ব্যাসার্ধটাকে নিচে রেখেছি। ব্যাসার্ধ যত বেশি তত ঘনত্ব কম, ব্যাসার্ধ যত কম আয়তন তত কম, মানে ঘনত্ব তত বেশি। ঠিক আছে? তাহলে ক্যাটায়নের কিউ বাই আর প্লাস যত বেশি, চার্জের ঘনত্ব তত বেশি, চার্জ ঘনত্ব তত বেশি, পোলারাইজিং পাওয়ার তত বেশি। বোঝা গেছে আকাশ, বোঝা গেছে? হুম। হুম। তাহলে এক্সাম্পল দেখি আমরা। তার এলআই প্লাস এনএ প্লাস কে প্লাস, এর পোলারাইজিং পাওয়ারের অর্ডার কি হবে? তানিশা বল দেখি। তিনটেরই চার্জ কিউ কত করে আছে বল? কে বলবে, মানে আমি, মানে তাই না? তানিশাকে বলতে বললাম তো। এলআই প্লাসের চার্জ কত? এলআইটা কত? স্যার, ওয়ানই তো হবে। হ্যাঁ, তো সেটা বল, কি কথা? তাহলে এটারও প্লাস ওয়ান, এন এ প্লাসের চার্জ কত? সবকটাই তো ওয়ান। আর ব্যাসার্ধ যদি আমি ভাবি, ব্যাসার্ধের অর্ডার কি হবে যদি আমি আর এলআই প্লাস ভাবি, আর এন এ প্লাস ভাবি, আর কে প্লাস ভাবি? কার ব্যাসার্ধ বেশি, কার ব্যাসার্ধ কম? আমি বলবো নাকি? না, তানিশাকেই বলতে বলছি তো। এলআই এর বেশি। এলআই এর বেশি কেন? লিথিয়ামের ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টটা কি বল? 1:2। লিথিয়াম কত? আহ লিথিয়াম 1:2:2:2। 2:2 কি করে হয়? না না না, সরি সরি। 2:1। তাহলে টু লিথিয়াম এস ওয়ান প্লাসের হ্যাঁ। ক্ষেত্রে, লিথিয়াম প্লাসের ক্ষেত্রে এই 2:1 এর ইলেকট্রনটা থাকবে না। ঠিক আছে? হ্যাঁ। তাহলে হুম। সোডিয়ামের ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টটা কি? সোডিয়ামের হচ্ছে সোডিয়ামের কটা ইলেকট্রন ওয়ান আছে? ইস টু 8, 9, 10, 11টা। হ্যাঁ, তাহলে তাহলে সোডিয়াম ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট কি হবে বল? 1:2, দেন 2:2, 2p6, হুম 3s1।
তাহলে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কোন ইলেকট্রনটা বেরিয়ে যাবে? 3s1. তাহলে এটা সোডিয়াম প্লাস। আর কে প্লাসের কি হবে? কে প্লাসে কতগুলো ইলেকট্রন আছে? K plus এ হচ্ছে 19টা। 18টা। কে তে 19টা আছে, কে প্লাসে 18টা হবে। K তাহলে কি plus হবে? এ মানে 18টা। তাহলে 1s2 1 2s s to 2s to 2p6, 3s to 3p6. ব্যাস হয়ে গেল, 3s2 3p6। তাহলে এবার বল যে কার ব্যাসার্ধ বেশি হবে এক্ষেত্রে, কার ইলেকট্রন গুলো ব্যালেন্স সেল ইলেকট্রন গুলো দূরে থাকবে? লিথিয়ামে ব্যালেন্স সেল 1s এ শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সোডিয়ামে K টু plus. এস টু পি অব্দি যাচ্ছে, কে প্লাসে হুম 3s 3p অব্দি যাচ্ছে। তাহলে কার হুম সাইজ বেশি হবে? K কে plus. প্লাসের সাইজ বেশি হবে, তারপরে এন এর সাইজ, হুম তারপরে এল এর সাইজ। ঠিক আছে। হুম হুম তাহলে 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 চার্জের ঘনত্ব এবার দেখ, তাহলে তিনটেরই চার্জ সেম, এর হুম সাইজ সব থেকে বেশি, এর সাইজ মাঝামাঝি, এর সাইজ তারপরে। তাহলে কার হুম কিউ বাই আর টা বেশি হবে? কিউ বাই আর প্লাস। Li. তাহলে এ সবচেয়ে বেশি, হাইয়েস্ট, এটা লোয়েস্ট, এটা মিডিয়াম। তাহলে বল কার পোলারাইজিং পাওয়ার বেশি হবে? যার কিউ বাই আর প্লাস যত বেশি, তার পোলারাইজিং পাওয়ার তত বেশি। তাহলে হুম পোলারাইজিং পাওয়ারের অর্ডার কি হবে? পোলারাইজিং পাওয়ার অর্ডার, এটা কি হবে, কার সব থেকে বেশি হবে বল? Li plus. এল প্লাস সব থেকে বেশি, তারপরে এম প্লাস, তারপরে কে প্লাস। বোঝা যাচ্ছে না, হুম বোঝা যাচ্ছে না? হুম আবার বুঝতে পেরেছিস তো? হুম 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 আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি আমি করি, এটা এক্সাম্পল 1, এক্সাম্পল 2। ধর Na প্লাস আর Mg2 প্লাস, ঠিক আছে। এর মধ্যে চার্জ কার কত আছে তা আমি সেই বল দেখি। আচ্ছা আকাশ বল, Na প্লাস আর Mg2 প্লাস এর মধ্যে কার কত চার্জ আছে, ব্যাসার্ধ কার কিরকম রেঞ্জে? তাহলে এন এ ওরা- প্লাসের এক, এমজি টু প্লাস দুই আবার। তাহলে +1, এটা +2। ব্যাসার্ধ এক্ষেত্রে কার কিরকম হবে? দুটোরই কম্পেয়ারেবল ব্যাসার্ধ, ঠিক আছে। Mg2 প্লাস একটু কম হবে, কেন কম হবে, কারণ 2 প্লাস আছে। মানে এমজি। হুম হুম তাহলে Na2 প্লাসের ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টটা কি হবে, এই পাশে লিখি। Na2 প্লাস বলছি, Na প্লাসের কত হবে, 1s2 2s2 2p6, আগেই লিখলাম একটু আগে। Mg2 প্লাসের কত হবে, 1s2 2s2 2p6, একই হবে। কিন্তু যেহেতু Mg2 প্লাসে 2 প্লাস আছে, ফলে ইলেকট্রন গুলোকে ও একটু বেশি টেনে রাখবে, ঠিক আছে। ইলেকট্রন গুলোকে ও হুম একটু নিউক্লিয়াসের বেশি কাছাকাছি রাখবে, ফলে আর এইটা হচ্ছে লোয়ার ব্যাসার্ধ, এটা হাইয়ার ব্যাসার্ধ। তাহলে Na প্লাসের চার্জ +1, ব্যাসার্ধ বেশি, মানে চার্জ কম ব্যাসার্ধ বেশি। Mg2 প্লাসের চার্জ বেশি, ব্যাসার্ধ কম। তাহলে কিউ বাই আর, তানিশা বল দেখি কিউ বাই আর প্লাস কোনটা বেশি হবে, কোনটা কম হবে? বেশি হবে হচ্ছে Mg2 plus, কম হবে তাহলে এটা হচ্ছে হাইয়ার, lower. হুম। এটা হচ্ছে লোয়ার। তাহলে আরে এটা পোলারাইজিং যদি এমজি শুধুমাত্র প্লাস থাকতো তাহলে ওটা এমজিটা বেশি হতো না, তার কারণ এমনি তো ওই 3s এমজিটা 3s পরে আসে সোডিয়ামে। হ্যাঁ হ্যাঁ 3s। হ্যাঁ হ্যাঁ। তাহলে পোলারাইজিং পাওয়ার এর অর্ডার কি হবে, Mg2 প্লাসের পোলারাইজিং পাওয়ার বেশি দেন সোডিয়াম প্লাস। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম হ্যাঁ হ্যাঁ দেখ বুঝতে না পারলে বল কিন্তু। হুম, পেরেছি। তানিশা বুঝতে পেরেছিস? পেয়েছি। দাঁড়া তোমার ল্যাপটপে চার্জ বসে একটু।
সেকেন্ড কি, এটা এটা আমরা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার নিয়ে পড়লাম। এবার হচ্ছে পোলারাইজিবিলিটি অফ অ্যানায়নটা পড়বো। পোলারাইজিবিলিটি অফ অ্যানায়ন, এটা সিম্পলি হবে, তা হচ্ছে যখন অ্যানায়ন কেন পোলারাইজ হচ্ছে, অ্যানায়নের নিজস্ব একটা নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যা বেশি আছে, ঠিক আছে? তাহলে অ্যানায়ন কখন বেশি পোলারাইজ হতে পারবে, মানে অ্যানায়নের নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কাছাকাছি একটা ক্যাটায়ন আছে যার পজিটিভ চার্জ আছে, সেই ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে নিজের দিকে। এটা কখন ভালো হতে পারবে, যদি অ্যানায়নের ব্যালেন্স শেলের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে থাকে। যখন অ্যানায়নের ব্যালেন্স শেলের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে থাকবে, তাহলে অ্যানায়নের নিউক্লিয়াসের কন্ট্রোল ওই ইলেকট্রনের উপর কমে যাবে। আর যদি অ্যানায়নের নিউক্লিয়াসের কন্ট্রোল ইলেকট্রনগুলো কমে যায়, তাহলে ওগুলোকে পোলারাইজ করা সহজ হবে। তাহলে কি হবে কেসটা, মানে যত বড় পরমাণু হবে তত আরো সমস্যা বেশি। সমস্যা এরকম করে আমরা কথা বলি না, তত পোলারাইজেবিলিটি বেশি হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ ওই হাইয়ার তো। দ্য ডিস্টেন্স, এরকম করে বলি, হাইয়ার দ্য সাইজ অফ দ্য অ্যানায়ন, higher is the distance between anion's nucleus and its valence electrons. যত বড় সাইজ তত নিউক্লিয়াস থেকে দূরে আছে, so lower the control of anion's nucleus on its valence electrons, so easier to polarize. তাহলে পোলারাইজেবিলিটি তখন বেশি হবে। তাহলে সে বুঝতে পারছি না, বুঝতে পারিস না? বুঝেছি। এখানে আরেকটা পয়েন্ট কি আছে, হাইয়ার দ্য চার্জ, অ্যানায়নের বাইরে ইলেকট্রনের আধিক্য যত বেশি হবে, ক্যাটায়ন তত বেশি করে টানতে পারবে। মানে অ্যানায়নে একটা ইলেকট্রন বেশি আছে ভার্সেস অ্যানায়নে দুটো ইলেকট্রন বেশি আছে, যত বেশি অ্যানায়নে ইলেকট্রন থাকবে, ক্যাটায়ন, ধর একটা প্লাস চার্জ আছে ক্যাটায়নে, যদি বেশি মাইনাস চার্জ থাকে তাহলে ওকে বেটার টানতে পারবে। তাহলে হাইয়ার দ্য চার্জ অন দ্য অ্যানায়ন, হাইয়ার দ্য পোলারাইজেবিলিটি, পোলারাইজ because it also really higher the negative charge, এরকম করে বলি, এটা বাংলায় লিখে দিই, অ্যানায়নে যত বেশি নেগেটিভ চার্জ থাকবে, ক্যাটায়ন তত সহজে ইলেকট্রনগুলিকে নিচের দিকে নামতে পারবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে অ্যানায়নের সাইজ বড় ও চার্জ বেশি হলে পোলারাইজেবিলিটি বাড়ে। এক্সাম্পল দেখি, ধর এফ মাইনাস, সিএল মাইনাস, আই মাইনাস, ঠিক আছে? তাহলে এদের চার্জ কত করে বল তানিশা, বল, এফ মাইনাসের চার্জ কত, সিএল মাইনাসের চার্জ কত, আই মাইনাসের চার্জ কত? তিনটেই ওয়ান। -1, এই দিক সবসময় বলতে হয়। -1। আর সাইজের অর্ডার কি হবে?
কোনটার সাইজ সব থেকে বড়? Fluorine minus Cl minus I. Fluorine বল। ফ্লুরিনের সাইজ সবচেয়ে কম। তাহলে পিরিয়ডিক টেবিলটা খেয়াল কর, ফ্লুরিন সব থেকে উপরে আছে, আই সব থেকে হ্যাঁ নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যালোজেন। ঠিক হ্যাঁ। আছে, তাহলে হুম। সবচেয়ে ছোট, মাঝারি, সবচেয়ে বড়। তাহলে এদের পোলারাইজেবিলিটি অর্ডার কি হবে বল? কাকে পোলারাইজ করা সব থেকে সহজ হবে? আই মাইনাস তাহলে আই মাইনাস সব থেকে বেশি, তারপর কি হবে পোলারাইজেবিলিটি অর্ডার? সিএল মাইনাস তারপরে এফ মাইনাস। আবার বুঝতে পেরেছিস তো? দেখ ঠিক করে বল। আই মাইনাসের সবচেয়ে বড় আকার তাহলে আই মাইনাসটা এত বড়, আর বেশি। ঠিক আছে, এ মাইনাসটা বাইরে এত আছে, সিএল মাইনাসটা এখানে, ফ্লুরিনটা এখানে। তাহলে ফ্লুরিন ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের সব থেকে কাছাকাছি আছে, তাহলে একে পোলারাইজ করা সব থেকে না, এর মুশকিল। তাহলে এর এর কিউ বাই আরটা তাহলে বেশি হয়ে যাচ্ছে না, মানে আর তো বেশি হয়ে কিউ যাচ্ছে। বাই আর শুধু ক্যাটায়নের ক্ষেত্রে, পোলারাইজিং পাওয়ারের ক্ষেত্রে, আমি অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু কিউ বাই আর বলিনি। অ্যানায়নের আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। সাইজ যত বড় হয় তত পোলারাইজ করতে সুবিধা হবে, ঠিক আছে। হুম তো হুম। ক্যাটায়ন অ্যানায়নের আলাদা প্রিন্সিপাল কিন্তু, ঠিক আছে। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে কি দাঁড়ালো, চার্জ যত বেশি, চার্জ বেশি হলে দু ক্ষেত্রে সুবিধা, ক্যাটায়ন অ্যানায়ন দুটোর ক্ষেত্রেই সুবিধা, এটা খেয়াল রাখ। চার্জ যত বেশি, ক্যাটায়নের যত চার্জ বেশি, ক্যাটায়ন তত ভালো পোলারাইজ করতে পারবে, অ্যানায়নের যত চার্জ বেশি, অ্যানায়ন তত ভালো পোলারাইজ হতে পারবে। সাইজের ক্ষেত্রে ক্যাটায়ন যত ছোট, ক্যাটায়নের চার্জ যত ঘনীভূত হয়ে রয়েছে, সে তত উল্টো দিক থেকে টানতে পারবে। আর উল্টো দিকে অ্যানায়ন যত বড়, তার মানে তার ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, তার ইলেকট্রন গুলো তত ক্যাটায়নের দিকে পোলারাইজ হতে পারবে। সাইজের ক্ষেত্রে ক্যাটায়ন আয়নের উল্টো ইম্প্যাক্ট, এটা বুঝতে পারছিস তো বুঝতে পারছিস না? বল রে, কথা করে। হুম। আর বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেরেছি পেরেছি। আচ্ছা, তাহলে এই সংক্রান্ত কি আছে, এই সংক্রান্ত যে রুলটা আছে তাকে বলে ফ্যাজান্স ফাজান্স রুল। প্যাজান্স রুল। ঠিক আছে, এটা কি বলছে খুব মানে তার মুখ্য বক্তব্য বলেই দিয়েছি, জাস্ট এখানে রুলটা বলে দিই। স্মলার দ্য সাইজ অফ দ্য ক্যাটায়ন and larger the size of the anion, greater the covalent character. কেন হচ্ছে বুঝতে পারছিস তানিশা? বল দেখি এটা কেন হচ্ছে। ক্যাটায়নের সাইজ যত ছোট, অ্যানায়নের সাইজ যত বড়, তত বেশি সমযোজ্যতা আছে। কেন বলছে তানিশা বল? আরেকবার বলো, এটা কি বললে? ক্যাটায়নের সাইজ যত ছোট, ফ্যাজান্স রুলের প্রথম পস্টুলেটটা হচ্ছে ক্যাটায়নের সাইজ যত ছোট, অ্যানায়নের হুম। সাইজ যত বড়, তত বেশি সমযোজী ধর্ম হচ্ছে। কেন হচ্ছে সেটা বল। কারণ অ্যানায়ন ইলেকট্রন বেশি না ওরকম করে না, পোলারাইজেবিলিটি আর ছাড়তে পারে। পোলারাইজেবিলিটি বল। ক্যাটায়নের যত সাইজ ছোট তত ক্যাটায়নের কি বেশি? সাইজ ছোট যত তত কারণ পোলারাইজড হবে বেশি। ক্যাটায়ন কি পোলারাইজ হয়? না পোলারাইজ না কে না হয়? না, অ্যানায়ন তাহলে ক্যাটায়ন কি করে? পোলারাইজড করে। তাহলে পোলারাইজিং পাওয়ার ক্যাটায়নের বেশি, ঠিক আছে। হুম। ঠিক আছে, তাহলে সাইজ যত ক্যাটায়নের ছোট তত ক্যাটায়নের কি বেশি? পোলারাইজিং পাওয়ার। পোলারাইজিং পাওয়ার বেশি। আর অ্যানায়নের সাইজ যত বড় তত অ্যানায়নের কি হবে? পোলারাইজড হয় বেশি। মানে পোলারাইজিবিলিটি বেশি, ঠিকই বলছিস, পোলারাইজ হয় বেশি, তার মানে হুম। পোলারাইজিবিলিটি বেশি, ঠিক আছে। তাহলে যত হুম। পোলারাইজ, তার মানে পোলারাইজেশন বেশি হবে, তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তাহলে ক্যাটায়ন যত ছোট তত ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি, অ্যানায়ন যত বড় তত অ্যানায়নের পোলারাইজিবিলিটি বেশি, তার মানে পোলারাইজেশন বেশি হবে, তার মানে সমযোজ্যতা বা সমযোজী ধর্ম বেশি হবে। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হুম। হুম।
আবার বুঝতে পেরেছিস? হুম 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 হুম। দ্বিতীয়টা কি? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গ্রেটার দ্য চার্জ অফ দ্য ক্যাটায়ন গ্রেটার দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার। বল এটা কেন হচ্ছে? ক্যাটায়নের চার্জ যত বেশি, সমযোজ্যতা তত বেশি। এটা কেন হচ্ছে বল? মানে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে হুম। তত সে অপোনেন্ট অ্যানায়নটার ইলেকট্রনকে তত বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করতে পারবে না। পোলারাইজ করতে পারবে। ওই টার্মিনোলজি ইউজ করার হুম চেষ্টা করবে, পোলারাইজ করতে পারবে। আর যত আচ্ছা, পোলারাইজ করতে ঠিক পারবে আছে, তত ঠিক আছে, পোলারাইজ। তত সমযোজ্যতা বাড়বে। ঠিক আছে, হুম বোঝা গেছে? হুম তানিশা, হুম। বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, 3 নম্বরটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এটা নিয়ে আমরা বলিনি কথা, যে ফর ক্যাটায়ন্স উইথ সিমিলার সাইজ অ্যান্ড চার্জ, তাহলে দুটো ক্যাটায়ন ধর যাদের চার্জ আর সাইজ দুটোই খুব সিমিলার, খুব কাছাকাছি, তাদের মধ্যে দ্য ওয়ান উইথ n-1d কিছু একটা ইলেকট্রন আছে, তার n-1d অরবিটালে, আর ns এ 0 ইলেকট্রন আছে। এটা কোথায় পাওয়া যায়? ট্রানজিশন মেটালে পাওয়া যায় জেনারেলি। হ্যাজ greater covalent character than cation with NH2 NP6। এটা জেনারেলি কোথায় পাওয়া যায়? অ্যালকালি মেটাল or alkaline earth metal। তাহলে কি বলছে? যদি আমার কাছে দুটো ক্যাটায়ন থাকে, ধর Na প্লাস আর Cu প্লাস, কথার কথা বলছি, যাদের সাইজ এবং চার্জ কাছাকাছি, তাহলে তখন কে বেশি পোলারাইজ করতে পারবে? না, যার ভ্যালেন্স ইলেকট্রনে ডি ইলেকট্রন আছে সে বেশি পোলারাইজ করতে পারবে, কম্পেয়ার টু যদি কারো ভ্যালেন্সে NH2 NP6 বা 2s2 2p6 3s2 3p6 এরকম অ্যারেঞ্জমেন্ট হয়। এখন ডি ইলেকট্রন যাদের থাকে তাদের কি বলে? তাদের ট্রানজিশন মেটাল বলে। আর যাদের ওই NH2 NP6, সেটাকে 2s2 2p6 ভাবতে পারিস, 3s2 3p6 ভাবতে পারিস, মানে তাদের এখানে কি? এটা ডি ইলেকট্রন মানে একটু তুলনামূলক বড় পরমাণুর কথাই বলা হচ্ছে এখানে। না, সাইজ কিন্তু চার্জ কিন্তু সেম বলেছে। ঠিক আছে, তাহলে এখানে এটা কেন হচ্ছে? আচ্ছা, এর এর রিজনটা কি হচ্ছে? তাহলে সে বুঝতে পারছিস তো এই স্টেটমেন্টটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করছে, কি বলতে চাইছে সেটা কি বুঝতে মানে পেরেছিস এটা তো? হুম হুম। এটা হচ্ছে তার কারণ ওই যত বড় পরমাণু হবে তত তার নিজস্ব পজিটিভ চার্জটা বাইরে ইলেকট্রনকে টানবে বেশি, সেটা সেই কারণে পরিধিতে ছোট হয়ে যাবে মানে বলছি এটা। তো সিমিলার সাইজ আর চার্জ, তুই আবার সাইজ দিয়ে কেন বলার চেষ্টা করছিস? এখানে তো প্রথমেই বলে দিচ্ছি যে দুটো যাদের সাইজ সাইজ এবং চার্জ সিমিলার তাদের তুলনা করছি আমি, বড় ছোট দিয়ে তুলনা করছি না। বড় ছোট দিয়ে যদি হতো তাহলে তো এটা দিয়ে হয়ে যেত, এটা আলাদা করে বলার দরকার কি ছিল? বুঝতে পারছিস না? বুঝতে পারছিস হুম না? হুম হুম। ঠিক রিজনটা কি? আছে। রিজনটা হচ্ছে যে ডি ইলেকট্রনের যখন ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে অ্যারাউন্ড করে থাকে তখন কি করে, যে ধর এখানে আমার প্লাস চার্জ রয়েছে আর এইখানে আমার মাইনাস চার্জ রয়েছে, তাহলে এরকম যখন থাকে, আমি আরেকটু দেখিয়ে দিই, তখন এইখানে কতটা নিউক্লিয়াসের চার্জ ফিল হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? একটা নিউক্লিয়াসে কতটা চার্জ আছে, আর দুই, এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কতটা শিল্ড করে রাখছে। জেনারেলি এই নেগেটিভ চার্জ ক্লাউড যখন নিউক্লিয়াসের বাইরে থাকে তখন এই পজিটিভ চার্জকে খানিকটা নালিফাই করে দেয়। ফলে এইখানে ধর বাইরে কোথাও একটা, এই পজিটিভ চার্জটা পুরোটা ফিল হয় না, কিন্তু একটু কম ফিল হয়। ঠিক আছে, তাহলে এইখানে পজিটিভ চার্জটা একটু কম ফিল হয়। এটা কিসের উপর ডিপেন্ড করে? ইলেকট্রন শিল্ডিং। ইলেকট্রন শিল্ডিং বলে এটাকে। তাহলে এখানে এফেক্টিভ চার্জটা কিন্তু এই পুরো প্লাস চার্জটা ফিল হয় না। কেন ফিল হয় না? কারণ এখানে প্লাসের চারপাশে অনেকগুলো নেগেটিভ চার্জ রয়েছে, এরা অ্যাজ ই প্লাসটাকে খানিকটা ঢেকে রাখতে চেষ্টা করছে। মানে একেবারে কিছুই ফিল হবে না তা নয়, কিন্তু পুরোটা ফিল হবে না।
তানিশা বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? বুঝেছি। আকাশ বুঝতে পেরেছিস তো? এইবার কি হয় দেখা যায়, এটার পেছনে কারণ আছে, আমি খুব ডিটেলে যাচ্ছি না, এটা অ্যাটমিক স্ট্রাকচার এবং কোয়ান্টাম মেকানিক্স ছাড়া এটা ব্যাখ্যা করা যাবে না। ডি ইলেকট্রনের ডি ইলেকট্রনের শিল্ডিং এফেক্টটা খুব বেশি, তাই কম, তো? না না না, কম, কম ডি কম ইলেকট্রন, কম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডি ইলেকট্রনের শিল্ডিং পাওয়ারটা কম কম্পেয়ার টু এস অ্যান্ড পি ইলেকট্রন। এস এর সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি। তাহলে যদি ডি ইলেকট্রন ভ্যালেন্সে থাকে তার শিল্ডিং পাওয়ারটা কম। তাহলে এবার ভাব যে দুটো আয়ন আছে, ঠিক আছে, দুটো আয়ন আছে, ধর দুটোই প্লাস এরকম করে আছে, তাদের সাইজ সেম। একটার ভ্যালেন্স ইলেকট্রন আছে, ভ্যালেন্স ইলেকট্রন ইন এস বা পি, আরেকটার ভ্যালেন্স ইলেকট্রন ডি তে আছে। তাহলে এর ইলেকট্রন গুলো এই চার্জটাকে অত ভালো শিল্ড করতে পারবে না। এর ইলেকট্রন গুলো এর চার্জটাকে, নিউক্লিয়াস চার্জটাকে অনেক বেশি শিল্ড করতে পারবে। তাহলে এটা হচ্ছে হাইয়ার শিল্ডিং, ইলেকট্রন শিল্ডিং, এটা ঠিক আছে, ইলেকট্রন নিউক্লিয়াস চার্জটাকে শিল্ড করে দিচ্ছে খানিকটা। এটা হচ্ছে লোয়ার শিল্ডিং। তাহলে এক্ষেত্রে ক্যাটায়ন কি করবে, সরি অ্যানায়ন কি করবে? অ্যানায়ন would feel lesser charge, lesser positive charge। তাহলে বাইরে যে অ্যানায়নটা আছে সে কোন ক্ষেত্রে বেশি পজিটিভ চার্জ অনুভব করবে? যখন এস বা পি তে আছে ক্যাটায়নটা, ক্যাটায়নের ভ্যালেন্স ইলেকট্রন গুলো, নাকি ডি তে আছে? ডি তে থাকলে, কারণ ডি তে থাকলে শিল্ডিংটা কম হবে, শিল্ডিংটা কম হবে মানে ক্যাটায়নের পজিটিভ চার্জটা অ্যানায়ন বেশি ফিল করতে পারবে। তাহলে অ্যানায়ন would feel higher positive charge। ভাব এখানে অ্যানায়নটা আছে আমার, তাহলে এই অ্যানায়নটা বেশি পজিটিভ চার্জটা ফিল করতে পারবে দেন এই অ্যানায়নটা এই পজিটিভ চার্জ কতটা ফিল করতে পারবে, কারণ এখানে এস আর পি ইলেকট্রন আছে আর এখানে ডি ইলেকট্রন আছে বাইরে। ডি ইলেকট্রন যদি খুব ভালো ফিল করতে পারে না, তাই ডি ইলেকট্রন থাকলে অ্যানায়ন ক্যাটায়নের বেশি পজিটিভ চার্জটা ফিল করতে পারে। তার হিসেবে বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? বুঝেছি। তাহলে এক্ষেত্রে পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে, পোলারাইজিং পাওয়ার ইজ হাইয়ার, পোলারাইজিং পাওয়ার, ক্যাটায়নের কথা বলছি, পোলারাইজিং পাওয়ার ইজ লোয়ার। আকাশ বুঝতে পেরেছিস? হুম হুম হুম। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ভ্যালেন্স রুল। এবার এটা ইউজ করে আমরা একটা প্রশ্ন যেটা পরীক্ষায় দেয় সেটা করবো। এক্সাম্পল 1, তাহলে বলছে যে উম এটা কিভাবে দিতে পারে যে এল এফ সিএল থ্রি, ধর বললাম এল এফ থ্রি হ্যাজ মেল্টিং পয়েন্ট, আমি করে বলি মেল্টিং পয়েন্ট অফ, আমি করে বলি মেল্টিং পয়েন্ট of AlF3 is 1291 degrees Celsius, whereas melting point of AlCl3 is 192 degrees Celsius. Why? তা কি বলছে? অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের মেল্টিং পয়েন্ট 1291 ডিগ্রি সেলসিয়াস, খুব বেশি, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট মাত্র 192 ডিগ্রি সেলসিয়াস। এর কারণ কি? তাহলে বলার চেষ্টা করি একটুখানি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আমরা যে এতক্ষণ যেটা পড়লাম তার ভিত্তিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের মধ্যে কি পার্থক্য হবে? তার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার ক্যাটায়ন কি আছে আর অ্যানায়ন কি আছে, আর অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, তার আগে উপরে ফ্লোরাইডটা লিখছি তারপরে ক্লোরাইডটা লিখছি। তার ক্যাটায়ন কি আছে, অ্যানায়ন কি আছে, বল দেখি। তানিশা বল, অ্যালুমিনিয়াম ফ্লোরাইডে ক্যাটায়ন অ্যানায়ন কি আছে? অ্যালুমিনিয়াম ফ্লুরাইড মানে
ক্যাটায়ন হচ্ছে Al প্লাস আর হচ্ছে অ্যানায়ন হচ্ছে F মাইনাস। এল প্লাস, অ্যালুমিনিয়াম প্লাস ফর্মে আছে, তাহলে তিনটে ফ্লোরাইড কেন লাগছে? অ্যালুমিনিয়াম কোন স্টেটে থাকে, প্লাস কত স্টেটে থাকে? এখান থেকে ভাবার চেষ্টা করো না যে একটা অ্যালুমিনিয়ামের জন্য তিনটে এফ মাইনাস লাগে। এফটা তো মাইনাস ফর্মে আছে, তাহলে একটা অ্যালুমিনিয়ামের জন্য যদি তিনটে এফ মাইনাস লাগে, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ কত হতে হবে? ধর অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে কিউ, ঠিক আছে, আর তিনটে, তার সাথে তিনটে ফ্লোরিনের চার্জ হচ্ছে -1, এই পুরোটা মিলিয়ে পুরোটা চার্জ শূন্য হতে হবে। তাহলে কিউ এর ভ্যালু কত হতে হবে তাহলে? +3। তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ কত হতে হবে? +3। +3। তাহলে অ্যালুমিনিয়াম +3 আছে, তাই জন্য তিনটে ফ্লোরাইড লাগছে যাতে তিনটে মাইনাস আর তিনটে প্লাস ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। একই রকম ভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ক্যাটায়ন আয়ন কি আছে? Al 3 প্লাস আর Cl মাইনাস। Cl-। এবার বল যে এক্ষেত্রে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার আর অ্যানায়নের পোলারাইজেবিলিটি কি কম্পারিজন হবে একটু বল। তাহলে দুটোর ক্ষেত্রে সেম ক্যাটায়ন আছে, বোথ হ্যাজ হ্যাঁ। সেম ক্যাটায়ন Al3+, তাহলে ক্যাটায়নের কম্পারিজন করে লাভ নেই, দুটোতে সেম ক্যাটায়ন আছে। অ্যানায়নের কম্পারিজনটা করলে কি হবে, কার পোলারাইজেবিলিটি বেশি হবে, এফ মাইনাস না Cl মাইনাস? নয়, F এর হচ্ছে 8 আর Cl হচ্ছে আরে সিম্পলি মনে করার চেষ্টা কর 17। না যে যে ফ্রোজেন সিরিজে Cl খুব বড়। Cl বড়, তাহলে কি হচ্ছে, হ্যাঁ। তাহলে অ্যাজ Cl মাইনাস has larger size than F minus, তাহলে কার পোলারাইজেবিলিটি বেশি হবে? সো পোলারাইজেবিলিটি, Cl মাইনাস। হ্যাঁ, পোলারাইজেবিলিটি of Cl minus is greater than polarizability of F minus। তাহলে Cl minus এর পোলারাইজেবিলিটি বেশি, দুক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন আছে, ঠিক আছে। তাহলে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, তাহলে কার সমযোজতা ধর্ম বেশি হবে, AlF3 না AlCl3? AlCl2। AlCl3 সমযোজতা ধর্ম বেশি হবে, তাহলে AlCl3 পরে কোভ্যালেন্ট ক্যারেক্টার অফ AlCl3 is higher than covalent character of AlF3। এবার আমরা কি দেখেছি, যত বেশি তড়িৎ তত মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এগুলো হাই হয়, যত সমযোজী তত মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট গুলো কম হয়। তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনেক বেশি সমযোজী অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের তুলনায়, তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্টটা ওই জন্য কম হচ্ছে। দ্যাট ইজ ওয়াই করে বলি, এটা ওই হুম কি বলবো, আয়নন বিভাগ যে আয়নন বিভাগই তো বলে হুম, ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে করার যে ধর্মটাকে কি বলে জানি, আয়নন বিভাগ না? আয়নন বিভাগই বলে, ওটাই Q/R+ আর কি, বেসিক্যালি যেটা Q/R+ বলছে না, হুম, ওটাই বেসিক্যালি। বুঝতে পেরেছি। না, এটা দিয়েও বলা যায় যে ফ্লুরিনের যেহেতু বেশি ওই আয়নন বিভাগটা, তো ও ওই আয়নীয় যৌগর ধর্ম, মানে এখানে এখানে যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ডেন্সিটিটা নিজের দিকে টানবে, হুম, এখানে পোলারিটি তৈরি হবে, তো সেখান থেকেও বলা যায় সেই কারণে একটা একই সমযোজী একই একই। সমযোজী হ্যাঁ, বলছি, বুঝতে পেরেছি। আয়নীয় যৌগ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দ্যাট ইজ ওয়াই অ্যালুমিনিয়াম AlCl3 is melting point, বা এরকম করে বলি মেল্টিং পয়েন্ট অফ AlCl3, মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক of AlCl3 is so low, 192°C, than melting point of AlF3, যেটা 1291°C। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এক্সাম্পল 2, our melting point of AlCl3
সেটা হচ্ছে 192 ডিগ্রি সেলসিয়াস, আর মেল্টিং পয়েন্ট অফ NaCl সেটা হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। ওয়াই? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট 192, সোডিয়াম ক্লোরাইড 801। তাহলে এবার আকাশ বল, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্যাটায়ন আয়ন কি আছে, আর NaCl এল এর ক্ষেত্রে ক্যাটায়ন থ্রি আয়ন কি প্লাস আছে? আর Na প্লাস। তাহলে এটা হচ্ছে যে এরকম করে বলি, ক্যাটায়ন এরকম করে লিখে নিবি, তাহলে বুঝতে সুবিধা হবে। Al3+ আর Cl-, আর এখানে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে Na+ আর Cl-। তাহলে এবার বল যে এক্ষেত্রে অ্যানায়নটা সেম, তাহলে the anion is same, Cl-। তাহলে আমাকে শুধু ক্যাটায়নের কম্পারিজন করতে হবে। তাহলে ক্যাটায়ন এক্ষেত্রে কার, মানে কি করে কম্পেয়ার করবো বল, আকাশ বল। ওই মানে চার্জটা দিয়ে কম্পেয়ার করতে হবে, তার কারণ এমনি তুলনামূলকভাবে অ্যালুমিনিয়ামের বেশি হবে, কিন্তু যেহেতু 3+ আছে ওখানে সেই কারণে অ্যালুমিনিয়ামের কম হবে। চার্জ অফ ওই ইয়েটা Al3+ equals to is higher, Al3+ এর চার্জ ব্যাসার্ধটা কম +3 হবে। দেন Na+, যেটা হচ্ছে +1। তাহলে Al3+ এর কি বেশি হবে তাহলে, কি বলবো, ক্যাটায়নের কি বলে ওটাকে বল? পোলারাইজেশন পাওয়ার। পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার, হ্যাঁ 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 হ্যাঁ। পোলারাইজিং power of Al3+ is higher than polarizing power of Na+. So Al3+ has higher covalent character compared to the AlCl3 is so low. আমি সে বুঝতে পারছি না, বুঝতে পারিস নি? বুঝেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করা যাক। তাহলে যার যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তার তত মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো কম হয়, ঠিক আছে? আচ্ছা, এক্সপ্লেইন দ্য সলিবিলিটি অর্ডার, দ্রাব্যতার ক্রম, ঠিক আছে, সলিবিলিটি অর্ডার ইন ওয়াটার ইউজিং পাজান্স রুল। যে KF এর সলিবিলিটি সব থেকে বেশি, তারপর NaF, তারপর LiF। এটা এক্সপ্লেন করতে বলেছে, পাজান্স রুল ইউজ করে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখেছি আগে, যে আয়নিক যত বেশি হবে, আয়নিক কম্পাউন্ড গুলো জলের মতো পোলার সলভেন্টে বেশি দ্রবীভূত হয়। তাহলে এটা আগে লিখে নেবো। তাহলে আয়নিক কম্পাউন্ডস easily dissolve in polar solvents like water। তার মানে কি, যার যত আয়নিক ধর্ম বেশি হবে তার তত সলিবিলিটি বা দ্রাব্যতা বেশি হবে, ঠিক আছে? তাহলে কার আয়নিক ধর্ম কি কম্পেয়ার করি, তাহলে এবার লিখি এখানে তার ক্যাটায়ন, অ্যানায়ন, KF, NaF, LiF। বল তানিশা, বল প্রত্যেকটা ক্যাটায়নের নাম বল, সব করে তাড়াতাড়ি বল। K+, হুম হুম F-, হুম হুম Na+, F-, হুম হুম Li of F-। প্লাস F-। তাহলে এখানে বুঝতেই পারছি যে অ্যানায়নটা সবার সেম। হুম। তাহলে এবার বল ক্যাটায়ন গুলোর মধ্যে কম্পারিজন করলে কি হবে, কার প্রত্যেকে ক্যাটায়নের চার্জ কি আছে প্রত্যেকে, Li, not that. চার্জ অফ ক্যাটায়ন্স, অল থ্রি ক্যাটায়ন্স সবারই +1 চার্জ। তাহলে চার্জ দিয়ে কম্পেয়ার করলে হবে না, তাহলে কি, তাহলে আর কি আছে ক্যাটায়নের ক্ষেত্রে, চার্জ আর কি আছে, আরেকটা জিনিস, Size, সাইজ। তাহলে সাইজ
অফ ক্যাটায়ন্স, কার সব থেকে সাইজ বড় বল এখানে? সব থেকে বড় না না না, সব থেকে বড় হচ্ছে কে, কে প্লাস এর সাইজ বড় সব মানে থেকে, কে তারপরে প্লাস। হ্যাঁ, এন এ প্লাস, তারপরে এন এ তারপরে প্লাস, কে প্লাস। তারপরে এল আই। ঠিক আছে, তাহলে পোলারাইজিং পাওয়ার অর্ডারটা হুম, কি হবে? ক্যাটায়নের চার্জ যত ছোট হয় তত পোলারাইজিং পাওয়ার বেশি হয়। হুম। তাহলে পোলারাইজিং পাওয়ারের অর্ডারটা কি হবে? এল আই প্লাস সবচেয়ে বড়, সব থেকে বড়, তারপর সবচেয়ে এন বেশি। প্লাস, তারপর কে প্লাস। ঠিক আছে, তাহলে কোভ্যালেন্ট হুম। ক্যারেক্টারের অর্ডার কি হবে? অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, যেখানে পোলারাইজেশন যত বেশি হবে সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। তাহলে এবার বল এখানে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার, মানে কোন মানে কম্পাউন্ডের নাম দিয়ে বল এর মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি। এল আই এফ। তাহলে এল আই এফ সব থেকে বেশি, তারপর এন এফ, তারপর কে এফ। ঠিক আছে, হুম। হুম। তাহলে আমরা কি জানি যে যত বেশি আয়নিক ক্যারেক্টার তত বেশি। আচ্ছা আমি এরকম করে বলি অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার, যেটা তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বললাম, তাহলে আয়নিক ক্যারেক্টার আয়নীয় ধর্মের অর্ডার কি হবে? ঠিক উল্টো হবে, কে এফ সব থেকে বেশি, হুম। এন হুম। এফ, এল আই এফ। দ্যাট ইজ ওয়াই solubility in water সব থেকে বেশি কার? কে এফ এর হবে, যার যত বেশি আয়নিক ধর্ম তার ওয়াটারের সলিবিলিটি সব থেকে বেশি। তারপরে এল আই এফ। বোঝা গেছে আকাশ, না বোঝা যায়নি? গেছে গেছে। তাই সে বুঝতে পেরেছিস তো, না বুঝতে পারিসনি? হ্যাঁ, বুঝতে পেরেছি। লাস্ট এক্সাম্পল। আচ্ছা এখানে এরকম করে না দিয়ে, আমি তো এখানে ধর্ম দিয়ে বলছি, ডিরেক্টলিও জিজ্ঞাসা করতে পারে যে কেন এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি ওর কোভ্যালেন্ট ক্যারেক্টার কম। ঠিক আছে, যেমন এখানে আমি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট দিয়ে বলছি, এটা তো ঘুরিয়ে জিজ্ঞেস করছি আমি, কিন্তু ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারি যে কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজ্যতা বেশি NaCl এর থেকে, তাহলে তো ডিরেক্টলি উত্তর দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তখন মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট দিয়ে বলতে হবে না। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট দিয়ে বলতে হলে বা দ্রাব্যতা দিয়ে বলতে হলে খেয়াল রাখতে হবে যে আয়নীয় যৌগের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হয় সমযোজী যৌগের তুলনায়, আর আয়নীয় যৌগের পোলার সলভেন্ট মানে ওয়াটারে সলিবিলিটি বেশি হয় সমযোজী যৌগের তুলনায়। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন করবো এটা আমরা। লাস্ট কোয়েশ্চেন কি আছে? আম, আরে কপাল আমার, মেল্টিং পয়েন্ট অফ কোথায় গেল কোথায় গেল, CuCl, সেটা হচ্ছে 422 ডিগ্রি সেলসিয়াস, আর মেল্টিং পয়েন্ট অফ NaCl 801 ডিগ্রি সেলসিয়াস। বাট size of Na plus and Cu minus is very close. Explain. বল আকাশ বল, কি করবো, কি করে হবে এটা? ইন ডিগ্রি, তাহলে এখানে বাট ক্লিয়ারলি সাইজ বোঝা অফ, যাচ্ছে যে CuCl এর মেল্টিং পয়েন্ট কম, NaCl এর মেল্টিং পয়েন্ট বেশি, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, CuCl এর ক্ষেত্রে সমযোজতা ভাবে বেশি হচ্ছে। সমযোজী যোগ এক বেশি বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার কিন্তু দেখ, সিউ Na দুটোরই সাইজ সিমিলার বলেছে, চার্জও +1। ঠিক আছে, তাহলে Na প্লাস হুম, আর Cu প্লাস। এটা ইয়ের উপর নির্ভর করবে তাহলে, ক্লোরিনের উপরে। না, ক্লোরিন তো সেম, দুটোর ক্ষেত্রে তো ক্লোরাইড, তাহলে দুটোরই চার্জ +1। ঠিক আছে, দুটোরই সাইজ সিমিলার। ঠিক আছে, অ্যানায়ন দু ক্ষেত্রেই কি হবে? অ্যানায়ন Cl মাইনাস ইন বোথ কেসেস, দুটোর ক্ষেত্রে অ্যানায়ন Cl মাইনাস। তাহলে এগুলো কি হচ্ছে না? হুম তখন ফ্যাজানে কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে? থার্ড রুলটা, যেখানে বলেছিল ক্যাটায়নের চার্জ আর হুম হ্যাঁ। হুম হুম, সেম হয়ে গেল। ঠিক আছে, বাট Cu প্লাস এর শিল্ডিং এফেক্টটা দিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইন 3D। Cu প্লাস এর 3D তে দেখবি ভ্যালেন্স ইলেকট্রন আছে, Na প্লাস এর ভ্যালেন্স ইলেকট্রন কোথায় আছে? 2p। দ্যাট ইজ ওয়াই according to Fazan's rule, polarizing power
of Cu plus is higher than Na plus. So CuCl is more covalent than Na plus. That's why melting point of CuCl is so low. বোঝা গেছে না বোঝা যায়? হুম 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 ঠিক আছে। এরকম করে ডিটেলে পয়েন্ট ওয়াইজ করে লেখার চেষ্টা করবি। আজকে আমরা এখানে থামছি, তাহলে আমরা ফ্যাজানসুল পড়ে ফেললাম, ফ্যাজানসুল থেকে প্রশ্ন থাকে একটা করে, ফ্যাজানসুল আমরা বুঝে নিলাম, ঠিক আছে? এই রকমই প্রশ্ন থাকে জেনারেলি। এটা আমরা করে নিলাম, ঠিক এটা ভালো আছে। করে করবি, এখান থেকে হোমওয়ার্ক থাকবে আশা করছি, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে কর, নাহলে হুম শেষ। না 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 নেই, ঠিক আছে। ঠিক আছে।